এটা ঠিক আছে। 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে মামলা। আর পিআরবি তে লেখা আছে, এরকম পিআরবি 261 তে লেখা আছে যে মামলা যতই জটিল হোক না কেন পুলিশ 15 দিনের মধ্যে তদন্ত শেষ করিয়া লাবে। কথা বুঝছেন? থানায় চাকরি করলে বোঝা যায় যে আসলে বাস্তবতা কি। আজকে এক জায়গায় গেছিলাম পিও ভিজিটি, সাব ইন্সপেক্টর স্যারের সাথে। স্যার বললো চলেন ভাই ঘুরে আসি। তবে স্যারের সাথে গেলাম। এখন আমার কাছে যাই মনে হলো মামলাটা একটা ফেক মামলা, বুঝছেন? বেহুদা। মানে আমার কনসেপ্ট যেটা মনে হয়, স্যার পরে বললাম স্যার এই ঘটনা তো এরকম এরকম। ওকে, হ্যাঁ ভাই ঠিক আছে, এরকমই ঘটনা হয়েছে। কিন্তু মানুষে হয়রানির জন্য একটা মামলা দিয়ে ফেলাইছে এই। যাই হোক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বন্ধুরা সবাই ভালো আছেন তাই না? সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা থেকে সামনের দিকে আমরা আলোচনা করব। তারপরে আমরা প্রথম থেকে সবাই চোখ বন্ধ করে সূচিটা শোনেন, আমি সূচিটা বলি, সূচিটা মুখস্থ হয়ে যাবে। 4 কতে অ্যাডভোকেট, 4 ক অ্যাটর্নি জেনারেল, খতে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গতে অভিযোগ, জতে নালিশ, টতে অনুসন্ধান, ঠতে তদন্ত, সতে আমলযোগ্য অপরাধ, ডতে আমলের অযোগ্য অপরাধ। তারপরে টতে অনুসন্ধান, ঠতে হচ্ছে তদন্ত। এরপরে বলা হচ্ছে যে আপনার এই এই চারি ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধতে হচ্ছে থানা। এরপরে হচ্ছে আপনার 42 জনসাধারণ ম্যাজিস্ট্রেট কে এবং পুলিশকে সহায়তা করবে, দুইটি ক্ষেত্রে, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে এবং পলায়ন প্রতিরোধের ক্ষেত্রে। এরপরে হচ্ছে 45 ধারায় গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার অপরাধের সংবাদ দিয়ে সহায়তা করবে। যদি না জানায় ফৌজদারি কার্যবিধি আইনের 176 ধারা মোতাবেক ওই সকল ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। 46 থেকে 67 ধারা পর্যন্ত আলোচনা করছে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তারের অংশ। ঠিক আছে। 46 ধারায় গ্রেপ্তারের সংজ্ঞা, 47-তে অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে হবে, 48-এ অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার করা যাবে, 49-এ গ্রেপ্তার করে বেরিয়ে আসতে বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভেঙে আপনি বেরিয়ে আসতে পারবেন, 50-এ অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না, 51-তে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি, 53-তে আপত্তিকর অস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি। এখান থেকে আমরা কিছু দণ্ডবিধি ধারা মনে রাখবো, যেমন আসামি গ্রেপ্তার করার পরে আপনি যদি টাকা খেয়ে আসামি ছাড়ি দেন, 213 ধারা মোতাবেক আপনি অপরাধী। তারপর হচ্ছে যে ব্যক্তি টাকা দেবে সে 214 ধারায় অপরাধী। এরপরে হচ্ছে আপনার অন্যায় ভাবে কোনো ব্যক্তিকে পুলিশ যদি গ্রেপ্তার করে 220 ধারায় অপরাধী। তারপরে হচ্ছে আপনার গ্রেপ্তার যোগ্য ব্যক্তি অর্থাৎ আসামি বাড়ির সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি ধরতেছেন না, আপনি 221-এ অপরাধী। দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত আসামিকে যদি পুলিশ গ্রেপ্তার না করে সামনে দিয়ে ঘুরে বেড়ায় 222-এ অপরাধী। এরপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের দণ্ডবিধি আইনের আপনার গ্রেপ্তার করছেন, ভালো কথা, গ্রেপ্তার করার পর আসামি যদি পলায়ন মানে আপনার দায়িত্ব অবহেলা আসামি যদি পলাই যায় আপনি 223-এ অপরাধী। আর যে আসামি পলায়ন করলো বা পলায়নের চেষ্টা করলো সে আসামি হচ্ছে 224-এ অপরাধী। আর আসামি গ্রেপ্তারের সময় যদি কোনো ব্যক্তি কি করে, আসামি ব্যতীত অন্য কোনো ব্যক্তি বাধা প্রদান করে, সেক্ষেত্রে 225 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। আর এই যাবতীয় সামগ্রিক কাজে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি সরকারি কাজে বাধা দেয় কোনো ব্যক্তি, 186 ধারা মোতাবেক ওই সকল ব্যক্তি অপরাধ করছে বলে গণ্য হবে। এরপর আছে 54 ধারায় পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 55 ধারায় 3টি ক্ষেত্রে ওসি বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56-তে অধস্তন কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 57-তে আমলের অযোগ্য অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 59 ধারায় জনসাধারণ কর্তৃক 2 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 60 ধারায় হচ্ছে গ্রেপ্তার সম্পর্কে অবগত করা, 61 ধারায় 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। তারপর হচ্ছে 64 ধারায় ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে, 65 ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ করলে গ্রেপ্তারের নির্দেশ ও লিখিত পরোয়ানা ইস্যু করতে পারে। এরপরে 66 ধারায় আছে পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে তাকে অনুসরণ করে পুনরায় গ্রেপ্তার করা যাবে। আর 67 ধারা আছে 66 ধারার গ্রেপ্তার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনে 47, 48, 49 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। 68 থেকে 74 ধারা পর্যন্ত সমন সম্পর্কে আলোচনা করছে, এটা ফৌজদারি কার্যবিধি আইনের 6ষ্ঠ অধ্যায়। 68 ধারায় সমনের সংজ্ঞা, 69 ধারায় সমন জারি,
আর 70-এ হচ্ছে বাড়ির সাবালক পুরুষের কাছে সমনের কপি পৌঁছে দিয়ে সমন জারি। 71 ধারায় সাক্ষীর উপস্থিতিতে লটকিয়ে সমন জারি। 72 ধারায় সরকারি কর্মচারীর উপর সমন জারি। 73 হচ্ছে এখতিয়ারের বাইরে সমন জারি। 74-এ হচ্ছে সমন জারির প্রমাণ। 75 ধারায় আপনাকে বলতেছে, 75 থেকে 86 হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা রিলেটেড বিষয়গুলো আপনাকে এখানে বলছে। 75 ধারায় গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা। 76 ধারায় জামিনযোগ্য পরোয়ানা। 77 ধারা এক বা একাধিক পুলিশ অফিসার ইহা তামিল করতে পারে। 78 ধারায় জমির মালিক তামিল করতে পারবে। 79 ধারায় অধস্তন অফিসার দ্বারা ইহা তামিল করানো যাবে। 80 ধারায় গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম জানাতে হবে। 81 ধারায় অনতিবিলম্বে হাজির করতে হবে। 82 ধারায় আপনাকে বলতেছে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় তামিল করতে পারবে। 83 ধারায় গ্রেপ্তারি পরোয়ানা এখতিয়ারের বাইরে কার কাছে পাঠাইতে হবে। 84 ধারায় এখতিয়ারের বাইরে পুলিশ অফিসার কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। 85 ধারায় বলতেছে 20 মাইলের বাইরে হলে তখনকার কার্যপদ্ধতি। 86 ধারায় বলতেছে 20 মাইলের বাইরে যখন আদালতে কোনো আসামিকে হাজির করা হবে তখনকার আদালতের কার্যক্রম কি হবে। 87-তে হুলিয়া। 88-তে কোরক। 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যাবর্তন। 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। 90-এর ক-তে বাংলাদেশের বাইরে সমন জারি। 90-এর খ-তে বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 90-এর গ-তে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে কিভাবে জারি করবে। 94-তে আদালত পুলিশ অফিসার লিখিত দলিল দাখিল করার জন্য সমন দিতে পারে। 96, 97 তল্লাশি তল্লাশি পরোয়ানা। 98 ধারায় বলতেছে যে আপনার এই 98 ধারায় বলতে চোরাই মাল, জাল দলিল, নকল সিল উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর 99 ক-তে বলতেছে অবৈধ প্রকাশনা যেগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হয়ে গেছে এগুলো উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর 100 ধারায় আপনাকে বলতেছে অবৈধভাবে আটক ব্যক্তির বিরুদ্ধে বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। আর 101, 102, 3 ধারায় আপনাকে বলতেছে যে তল্লাশির সাধারণ নিয়ম কি। এবছর তল্লাশির প্রশ্ন আসবে, হয় আমার পরীক্ষায় আসবে নাহলে কনস্টেবলদের আপনাদেরও আসবে, ঠিক আছে, যে কোনো এক পার্টি তল্লাশির প্রশ্ন আমরা পাবো। তবে আমাদের আসার সম্ভাবনা বেশি, কনস্টেবলদের অন্য প্রশ্ন আসবে, সেটা আমরা একদিন বলছি, আবারও বলবো, সমস্যা নেই। কনস্টেবলদের এবছর গ্রেপ্তারের প্রশ্ন আসবে, ঠিক আছে। গতবার বলছিলাম যে সুরতহাল রিপোর্ট কনস্টেবলদের চলে আইছে, আমি বলছিলাম, আমি ওদেরকে বলছিলাম যাই খালি লিখবেন, শিওর প্রশ্ন আসবে। আইছে, এবার এবার সুরতহালের প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো তো হ্যাঁ, ধন্যবাদ। তারপর আছে ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই যে 106-7 শান্তি রক্ষার মুসলেকা, 108-9-10 সদাচরণের মুসলেকা, 127 অবৈধ সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য মৌখিক নির্দেশ, 128 বল প্রয়োগ করে ছত্রভঙ্গ করা যাবে, 129 হচ্ছে সামরিক স্বীকৃতি তলব করে ছত্রভঙ্গ করা যাবে, 130 সামরিক বাহিনীর অফিসারের দায়িত্ব কর্তব্য কি হবে, আর 131 সামরিক বাহিনীর অফিসাররা গ্রেপ্তার আটক করতে পারবে, আর 132 এই সকল ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা যাবে না। আর 144 ধারা আছে জরুরি আদেশ জারি। আজকে আমরা 145 থেকে পড়বো। শোনেন, 145 থেকে 148 ধারা, এই ধারাগুলোতে আসলে পুলিশের কোনো কাজ না। এই ধারাগুলো আছে আপনার আদালতের ম্যাজিস্ট্রেটের কাজ। কি সংক্রান্ত কাজ? জমি জমা সংক্রান্ত যে বিরোধগুলো আমাদের দেশে সংগঠিত হয়, এই জমি জমা সংক্রান্ত বিরোধে ম্যাজিস্ট্রেটের প্রতিরোধমূলক কাজগুলো কি কি, ঠিক আছে। এইটা মূলত 106 থেকে 145, এটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অপরাধ প্রতিরোধ বা নিবারণ সংক্রান্তে দায় দায়িত্ব বা কাজ। যেমন 106 ধারা, 7 ধারা, 8 ধারা, 9 ধারা, 10 ধারা, এই যে 144, 145, 46, 47, 48, এই সকল ধারায় পুলিশের ওরকম কোনো কাজ নাই। এগুলো হচ্ছে সরাসরি ম্যাজিস্ট্রেট ইনভলভ কাজ, অর্থাৎ ম্যাজিস্ট্রেটরা এই সকল কাজগুলো করে। তো নর্মালি আমরা প্রশ্ন ভিত্তিক পড়বো যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসবে।
145 থেকে 148 এই ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই ধারাতে নরমালি আপনাকে বলছে যে আমাদের দেশে জমি জমা সংক্রান্তে কিন্তু অনেক অপরাধ সংগঠিত হয়, সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে যে জমি জমা সংক্রান্তে আমাদের দেশে কি অপরাধগুলো সংগঠিত হয় এবং এই সংক্রান্তে ম্যাজিস্ট্রেটের দায় দায়িত্ব কি বা কর্তব্য কি বা করণীয় কি। আর এই সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারা থেকে 148 ধারা। যদি প্রশ্ন আসে এভাবে যে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ কার্যবিধির কত অধ্যায়ের আলোচনা, লিখে রাখেন বইতে, 12 অধ্যায়ের আলোচনা। স্থাবর সম্পত্তি নিয়ে কলহ কার্যবিধির কত অধ্যায় ভাই? 12 অধ্যায়। কলহ কাকে বলে? কলহ তো জানেন নাকি? এই কলহর সংজ্ঞা কয় ধারায় দিয়েছে কন্তি কিটা পারে কথি? বলেন কলহ সংজ্ঞা কয়, দণ্ডবিধির কয় ধারা কলহ? পারেন? কেউ পারেন না? যারা যারা পারেন না তারা 5 মিনিট দাঁড়ায় থাকেন। এই যে সাইবুল বলছে কলহ, এটা হচ্ছে 159 ধারা, ঠিক আছে। সংজ্ঞা শাস্তি 160। এটা খুবই গুরুত্বপূর্ণ। কলহ হচ্ছে মারামারি, বা ইংরেজি থেকে অ্যাফ্রে বলা হয়, AFFRY, অ্যাফ্রে, AFFRY, অ্যাফ্রে শব্দের অর্থ মারামারি বা কলহ। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে, দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করলে তাকে হচ্ছে AFFRAY, অ্যাফ্রে বা মারামারি বা কলহ বলা হয়। তো এই স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি কি কলহগুলো সংগঠিত হয় বা কি কি অপরাধগুলো সংগঠিত হয় লেখো, এরকম একটা প্রশ্ন ইন্সপেক্টরশিপে কিন্তু আসছিল। এইখানে কিন্তু এরকম লেখা নাই, বাট আপনাকে নিজের কমন সেন্স খাটাইয়ে অ্যান্সার গুলো করা লাগবে। তাহলে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি কি অপরাধগুলো সংগঠিত হয় বন্ধুরা? 1 নম্বরে তোমার মনে করো মারামারি হয়, তাই না? যেমন লেখবা আছে 159, 160 দণ্ডবিধি। আর কি হতে পারে? সাধারণ আঘাত হতে পারে, অর্থাৎ 323, 24, 25 সাধারণ আঘাত হতে পারে। তারপরে কি গুরুতর আঘাত হতে পারে, 325, 326। তারপরে কি হত্যার চেষ্টা হতে পারে, 307। এমনকি তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে, সেটা হচ্ছে 302/34, ঠিক আছে। এই অপরাধগুলো আমাদের দেশে সাধারণত স্থাবর সম্পত্তি নিয়ে হয়ে থাকে। তাছাড়া জমি দখলের সম্ভাবনা থাকে, ঘর বাড়ি ভাঙচুরের অপরাধগুলো সংগঠিত হয়ে থাকে, তারপর আছে মারামারি গুলো হয়ে থাকে, তারপর আছে আপনার হত্যা, গুম, খুন, এই সকল অপরাধগুলো স্থাবর আমার মনে হয় অনেকের বুঝতে অসুবিধা আছে। আমরা মূলত শিখবো হচ্ছে প্রশ্ন ডিপেন্ড লেখাপড়া, অর্থাৎ কিভাবে এখান থেকে কোশ্চেন গুলো আসবে সেইভাবে আমরা জানার চেষ্টা করব। তাহলে আমরা কি পড়তেছি? স্থাবর সম্পত্তি নিয়ে কলহ, কত অধ্যায়? 12 অধ্যায়। কোন আইনের? কার্যবিধি আইনের। তো কোন সম্পত্তি নিয়ে কলহ? স্থাবর সম্পত্তি নিয়ে কলহ। প্রশ্ন আসতে পারে 12 অধ্যায়ে কোন সম্পত্তি নিয়ে কলহের বিষয়ে আলোচনা করছে, স্থাবর নাকি অস্থাবর? অবশ্যই এটা শুধুমাত্র স্থাবর। এখন স্থাবর অস্থাবরের সংজ্ঞা কোথায় দিচ্ছে? কার্যবিধির কোথাও দেয়নি, দিচ্ছে হচ্ছে দণ্ডবিধির, দেখবেন 22 ধারায় স্থাবর অস্থাবর সম্পত্তির সংজ্ঞা দিচ্ছে। এটা কি? মুভেবল প্রপার্টি, আর এটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি কোনটা? যেটা আপনি সহজে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারেন, সেটা হচ্ছে আপনার অস্থাবর। আর যেটা সরাতে পারেন না সেটা হচ্ছে স্থাবর। কিরকম? একটা মোবাইল, এটা অস্থাবর সম্পত্তি, কিন্তু ঘর বাড়ি দালান কোঠা, জমি, এগুলো হচ্ছে স্থাবর সম্পত্তি হিসেবে বিবেচিত হবে, মন থাকবে। এখন কথা হচ্ছে যে এই স্থাবর সম্পত্তি সংক্রান্তে ফৌজদারি কার্যবিধি আইনে কি ব্যবস্থা গ্রহণ করা হয়? এই যে যে ব্যবস্থা, এটা কে গ্রহণ করে? এটা মূলত হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের 145 থেকে 148 ধারায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় গ্রহণ করে। আচ্ছা, স্থাবর সম্পত্তি নিয়ে কলহ ক্ষেত্রে বা এ ধরনের কিন্তু ওই যে হুঁশিয়ারি নোটিশ জারি করা হয় বা সতর্ককরণ নোটিশ জারি করা হয়, জানেন পিআরবি কত? এটা বলেন তো কে পারে? সতর্কীকরণ নোটিশ জারি কে পারে বলেন তো? এই পারেন না আপনারা? যে কোনো একজন কোন দেহি কিটা পারেন? হ্যাঁ, 254 না, আপনি 5 মিনিট দাঁড়ায় থাকেন কিটা, আকাশ 10 মিনিট দাঁড়ায় থাকেন না, 134 না। এটা সতর্কীকরণ নোটিশ 252। থ্যাংক ইউ সাইফুল। সাইফুল আমাদের অ্যাডমিন, হ্যাঁ মাশাল্লাহ, সাইফুল ভালো করবো ইনশাল্লাহ। 252, হ্যাঁ 252-তে লিখে রাখো, পিআরবি 252-তে সতর্কীকরণ নোটিশ আছে। অর্থাৎ থানা এলাকায় যদি ওসি দেখে যে জমি জমা নিয়ে বিরোধ চলতেছে, ও শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে পিআরবি 252 বিধি অনুযায়ী কিন্তু থানার ওসি সতর্ককরণ নোটিশ জারি করতে পারে। এটা ওসি জারি করে না নরমালি, এটা জারি করবে হচ্ছে এএসআই, ঠিক আছে কিনা? এএসআই পদমর্যাদার নিম্নে নয় এমন অফিসার কিন্তু সতর্কীকরণ নোটিশ জারি করে।
2 কপি নিয়ে যাবে, 1 কপি বুঝাই দুইজনে স্বাক্ষর করে, হ্যাঁ, আর 1 কপি হলো থানায় থানায় নিয়ে আসবে। এর পরবর্তীতে শান্তি ভঙ্গের কোনো অপরাধ যদি সংঘটিত হয়, তারপরে হচ্ছে আইনানুগ ব্যবস্থা আপনার গ্রহণ করা হবে। আচ্ছা, তাহলে 145 ধারায় কি বলতিছে? বলতিছে যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে প্রশ্ন হতে পারে যে 145 ধারায় কে ব্যবস্থা নিতে পারে ভাই? জেলা ম্যাজিস্ট্রেট নিতে পারে অথবা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিতে পারে। এই, কেউ কি বলতে পারেন আমারে? আজকে আমরা ওই যে আইনের আলোচনা করতেছি, পরে আমাদের এক সাব ইন্সপেক্টর স্যার আমাদেরকে জিজ্ঞেস করছে যে তোমরা তো আইন বিশেষজ্ঞ, বলো যে সিআরপিসির কোন ধারায় কি কয় রে, আহ, আরে, জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি উনি থানা পরিদর্শন করে, সিআরপিসি কোনো ধারা আছে পাইছেন আপনারা? আমি তো পাই নাই। পরে আমি বলছি স্যার এরকম ধরলি তো পারা যাবে না, এটা তো আমি কোনো ধারা টারা পাই না। কে আছে আপনি বলেন। আমি পাইনি। পরে বুঝছেন, আমি বুঝতে পিআরবি তে থানা পরিদর্শন ডিসিরা করতে পারে, সিভিল সার্জন করতে পারে, পিআরবি অনুসারে করে, কিন্তু সিআরপিসির কোনো ধারা তো নাই। প্রমোটর তো অনেক বয়স্ক লোক, চাকরি আছে মনে হয় কয়েক মাস, মনে হয় আল্লাহ জানে কয়দিন আছে। পরে এই বললাম, পরে বলছি স্যার পারি না। আর এটা পিআরবি তে পারে, তাই না? আমি আমু স্যার বলছি এটা পিআরবি তে আছে, কিন্তু সিআরপিসি তে কোনো ধারা আমার চোখে আজ পর্যন্ত পড়ে নাই এরকম। যাও, তাহলে 145 ধারা কে পারে? সিআর 45 ধারা জেলা ম্যাজিস্ট্রেট পারে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, ঠিক আছে কিনা? এরপরে এরপরে হচ্ছে আপনার এই কিভাবে পারবে বলতেছে, কোন ব্যক্তির সংবাদের মাধ্যমে যদি জানতে পারে অথবা পুলিশ রিপোর্টের মাধ্যমে জানতে পারে। মনে করেন থানা এলাকায় জমি জমা নিয়ে বিরোধ চলতেছে, এই সংবাদটা কিন্তু প্রথম থানায় আসে, তাই না? তো থানায় আসে। আবার মনে করেন এটা থানায় না এসে সরাসরি ওই ব্যক্তি কিন্তু কোর্টে যাইও নালিশ করতে পারে যে স্যার আমার জমি নিয়ে আমার ভাইস্তেরা বা আমার এলাকার লোকজন এটা দখল পায়তারা করতেছে, বা এরকম কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো পায়তারা চলতেছে তখন এই স্থাবর সম্পত্তি নিয়ে কোনো কলহ বা বিরোধ দেখা দিলে তখন কি করবে? তখন মোটামুটি বলতেছে যে হচ্ছে এই এই স্ব পক্ষকে আপনার আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবে। কে নির্দেশ দেবে? এই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ দেবে। কার মাধ্যমে দেবে? এ হচ্ছে জমির মালিক সরাসরি উপস্থিত হতে পারবে, অথবা বলা হচ্ছে যে আপনার তার উকিলের মাধ্যমে হচ্ছে আপনার এই তার জবাব দিতে পারবে যে আসলেই প্রকৃত মালিক কে। এখন কথা হচ্ছে যে আপনার এই যে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিচ্ছে, এই সম্পত্তিটা আসলে প্রকৃত মালিক কে, এটা আদালত কিভাবে নির্ভর করবে, কিভাবে এটা নির্ভর করবে সেটা হচ্ছে পরের বিষয়। কিন্তু নর্মালি একটা এমসিকিউ এখানে, যে 2 মাস পূর্বে যে দখলে ছিল, ভালো করে মনে রাখবেন এমসিকিউ কত মাস পূর্বে, এটা কিন্তু পরীক্ষা অনেকবার আসছে। 2 মাস পূর্বে যে ব্যক্তি দখলে ছিল, ওই ব্যক্তি প্রকৃত দখলদার হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে কিনা? আমি মনে করেন এখন দখলে নাই, কিন্তু 2 মাস পূর্বে আমি দখলে ছিলাম, তার মানে আদালত ধরে নেবে আমি হচ্ছে প্রকৃত দখলদার। তাহলে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিলে আদালতের প্রথম স্টেপ কি ভাই? প্রথম স্টেপ হচ্ছে তাকে হচ্ছে তলব করবে। তাহলে এটা জানবে কিভাবে? পুলিশ রিপোর্টের মাধ্যমে জানতে পারে অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে জানতে পারবে। তারপর হচ্ছে জানার পরে এটা ব্যবস্থা নেবে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে হচ্ছে আপনার কার মাধ্যমে জানতে পারবে? আদালতে, জনগণের মাধ্যমেও জানতে পারবে অথবা পুলিশ রিপোর্টের মাধ্যমে জানতে পারবে। তাহলে প্রকৃত দখলদার এটা আদালত কে নির্ধারণ করে? আদালত নির্ধারণ করে। তাহলে প্রকৃত দখলদার কিনা এটা বুঝবে কিভাবে? তাহলে এমসিকিউ, 2 মাস পূর্বে যে ব্যক্তি দখলে ছিল, এই ব্যক্তি প্রকৃত দখলদার হিসেবে বেসিক্যালি বিবেচিত হবে। আর এই সকল ব্যক্তি বলা হচ্ছে যে আপনার এই সকল ব্যক্তি বলা হচ্ছে যে এই সকল ব্যক্তি আপনার যদি কোনো শান্তি ভঙ্গের কোনো অপরাধ করবে, এরকম যদি কোনো মনে হয় যে জমি জমা সংক্রান্তে বিরোধ চলতেছে, তারা গ্যাঞ্জাম করার জন্য পায়তারা করতেছে, মারামারি করবে বা হট্টগোল করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, এরকম মনে হচ্ছে, সেই ক্ষেত্রে 107 ধারা মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সকল ব্যক্তির কাছ থেকে কি নিতে পারবে? বলা হচ্ছে যে আপনার এই 107 ধারায় আপনার ব্যবস্থা আপনার গ্রহণ করতে পারে। এই হচ্ছে 145 ধারা। এখান থেকে অনেক অনেক বছর আগে একবার প্রশ্ন আসছিল, তাছাড়া প্রশ্ন আসে না, বেশি পেঁচানোর দরকার নাই।
এরকম নর্মালি আমরা একটু বোঝার বা জানার চেষ্টা করি, ঠিক আছে। আর এই 146 ধারায় কি বলতেছে? 146 ধারায় নর্মালি বলতেছে এই যে জেলা ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই পক্ষরে তলব করছে, তলব করে কইছে কি, ভাই আপনারা মারামারি করেন না, গ্যাঞ্জাম করেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। মারামারি করলে থানা এলাকার পরিবেশ পরিস্থিতি নষ্ট হবে, সবার জন্য ঝামেলা, সবাই নিরাপদে থাকেন, শান্তিতে থাকেন। এখন উভয় পক্ষই খুব মাতব্বার, কথা বুঝতে পারছেন, উভয় পক্ষই খুব মাতব্বার, মানে তারা আদালতের কথা মানতে চায় না, তারা হামতাম করতেছে, ঠিক আছে কিনা, বা তারা আদালতের এই নির্দেশ অমান্য করলো। সেই ক্ষেত্রে করণীয়টা কি ভাই? সেই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে, বলা হচ্ছে যে আপনার এই এই যে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ সৃষ্টি হয়েছে, আদালত এটা কোরকের নির্দেশ দেবে, অর্থাৎ এটা আদালতের জিম্মায় নিয়ে নিতে পারে। কোরক কিভাবে করে এটা আমরা আগেই পড়ে ফেলছি। কোরক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি কোরক, আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি কোরক। তাহলে স্থাবর সম্পত্তি কোরক করে কিভাবে এটা আমরা জানি, তাই না? স্থাবর সম্পত্তির কোরক করে হচ্ছে আপনার এই যে দখল করে কোরক করে, তারপরে হচ্ছে রিসিভার নিয়োগ করে কোরক করে, এরপরে হচ্ছে আপনার জিম্মায় দিয়ে কোরক করে, এরপরে হচ্ছে আপনার আদালতের নির্দেশ মোতাবেক যে কোনো ব্যবস্থা গ্রহণ করে হচ্ছে আপনার আদালত কোরক করতে পারে। আর এই তাহলে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিলে শান্তি ভঙ্গ আদালতের নির্দেশ অমান্য করলে উক্ত সম্পত্তির বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা নিচের কোনটি? তো সঠিক অ্যান্সার হচ্ছে কোরক করে আপনার ব্যবস্থা করবে। কোরক কে করবে? আদালত করবে। কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট করবে। কোন ধারা মোতাবেক করবে? 146 ধারা মোতাবেক করবে। কথা কি বুঝতে পারছেন? এরপরে আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 147 ধারা। বেশি পেঁচাবো না, একেবারে সহজ করে নেবো ভাই। পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসবে সেইগুলো ভালো করে শিখবো। নর্মাল জিনিস বেশি পেঁচাইলে বেশি রস বের হবে, সমস্যা। অল্প 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 শিখি, আল্লাহ ভরসা। 147 ধারায় বলতেছে যে এই স্থাবর সম্পত্তির বিরোধ মানে ব্যবহারের বিরোধ দেখা দিলে তখনকার কার্য পদ্ধতি কি? স্থাবর সম্পত্তির দখল নিয়ে মানে ব্যবহার নিয়ে বিরোধ কিরকম? মনে করেন যে এই যে ফৌজদারি কার্যবিধি 147 ধারায় কইছে কি, মনে করেন যে আপনার এই যে ইয়া আছে, কি কয়, একটা পুকুরের পানির ব্যবহার নিয়ে বিরোধ দেখা যাচ্ছে। মানে বিগত 50 বছর ধরে এই গ্রামের লোকজন এই পুকুরের পানি ব্যবহার করে। এখন একটা পক্ষ দাঁড়াই গেছে যে নির্বাচনে এই পাড়ার লোকজন এই চেয়ারম্যানরে ভোট দেয়নি, চেয়ারম্যানের লোকজন এখন করছে যে এই পুকুরের পানি অমুক এলাকার লোকজন ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, অথবা আপনার এই কলের পানি ব্যবহার করতে পারবে না, অথবা এই রাস্তা ব্যবহার করতে পারবে না। কথা কি এরকম ঘটনা এলাকায়? তখনও বলতিছে যে ওই যে 145 ধারায় যেমন দুই পক্ষের ডাকিয়ে আপনার সুরাহ করতে পারে বা উকিল নোটিশের মাধ্যমে ব্যবস্থা নিতে পারে, এই 147ও সেম একই কথা বলতিছে, যে 145 ধারায় যে ব্যবস্থা, ওটা হলো স্থাবর সম্পত্তির দখল নিয়ে ব্যবহার ব্যবস্থা। আর 147 ধারায় বলতিছে স্থাবর সম্পত্তির ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে তখনকার ব্যবস্থা কি। তখনকার ব্যবস্থা হচ্ছে দুই পক্ষের ডাকিয়ে বলতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখেন, কোনো উল্টো পাল্টা কোনো কিছু করেন না, ঠিক আছে কিনা। আর 108 এবং পুলিশ রিপোর্ট চাইতে পাবে। পুলিশ রিপোর্ট কে চাবে? চাবে হচ্ছে আদালত, চাবে যে আপনার এটা তদন্ত করে একটা অনুসন্ধান প্রতিবেদন দেন। এটাই তো নর্মালি আমাদের থানা করি আমরা, নাকি ভাই? এটা করি কিনা? যারা থানায় চাকরি করে না তারা হয়তো জানে না, থানায় নর্মালি এই কাজগুলোই করা হয়। এরপরে 148 ধারায় বলতেছে সরজমিনে অনুসন্ধান। কি বলতেছে বন্ধুরা? সরজমিনে অনুসন্ধান বলতেছে 148 ধারা। মনে করেন যে পুলিশের রিপোর্ট আদালতের মন মতো হলো না, বা আদালত এটা ওরকম ভালোভাবে দেখতেছে না, ঠিক আছে কিনা, সেই ক্ষেত্রে অধস্তন ম্যাজিস্ট্রেট দ্বারা এটা কি করতে পারবে? সরজমিনে ইনকোয়ারি করাতে পারবে। কে করাবে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদের অধস্তন যে ম্যাজিস্ট্রেট গুলো আছে তাদের দ্বারা এটা ইনকোয়ারি করাতে পারবে। এবং এই সকল ইনকোয়ারি বলতেছে যে এই সকল ইনকোয়ারি পরবর্তীতে মামলার বিচার কার্যে আপনার সাক্ষ্য হিসেবে আপনার ব্যবহার করা যাবে। হ্যাঁ, এই কথাটা আপনাকে বলতেছে যে এই 148 ধারায়। তাহলে সামগ্রিক ভাবে 145 থেকে 148 ধারায় আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে স্থাবর সম্পত্তি নিয়ে আমাদের দেশে কি কি কলহগুলো হয়। কি কলহগুলো হয় বন্ধুরা? 1 নম্বরে মারামারি হয়, 2 নম্বরে সাধারণ আঘাত হয়, 3 নম্বরে গুরুতর আঘাত হয়, 4 নম্বরে হত্যার চেষ্টা হয়, 5 নম্বরে খুন পর্যন্ত এই অপরাধগুলো সংঘটিত হয়। তাহলে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে কি কি ব্যবস্থা আদালত গ্রহণ করে? 1 নম্বরে হচ্ছে আপনার উকিল নোটিশের মাধ্যমে দুই পক্ষকে তলব করে। 2 নম্বর হচ্ছে সম্পত্তি কোরক করে। 3 নম্বর হচ্ছে ব্যবহার বিরোধ দেখা দিলে এটা উকিল নোটিশের মাধ্যমে তলব করে। আর 4 নম্বরে আদালত কি করে?
সরজমিনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইনকোয়ারি করায় যে আসলে ঘটনাটা কি, প্রকৃত দখলদার কে। তাহলে এরকম রিটেনে প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো বন্ধুরা, আমি এখানে কিছু এমসিকিউ লিখে রাখছি যে কি কি এমসিকিউ গুলো এই সকল ধারাগুলো থেকে আসবে। খুবই সহজ এমসিকিউ। ফৌজদারি কার্যবিধি আইনের এই 12 অধ্যায়ের নাম কি? স্থাবর সম্পত্তি নিয়ে কলহ। কোন আইনের? ফৌজদারি কার্যবিধি আইন। কত অধ্যায়? 12 অধ্যায়। ঠিক আছে, 12 অধ্যায়ের ধারা কত থেকে কত? 145 থেকে 148। 145 ধারায় কে ব্যবস্থা গ্রহণ করে? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রহণ করে। কি সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে? স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে। কোন ব্যক্তি কত মাস পূর্বে দখলে থাকলে ওই ব্যক্তি প্রকৃত দখলদার হিসেবে গণ্য হবে? 2 মাস পূর্বে নাকি 2 মাস পরে? অবশ্যই 2 মাস পূর্বে যে ব্যক্তি দখলে ছিল সেই ব্যক্তি প্রকৃত দখলদার হিসেবে গণ্য হবে। আর শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ অমান্য করলে 146 ধারায় আদালত কি নির্দেশ দেবে? কোরকের নির্দেশ দেবে। কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। কে নির্দেশ দেবে? আদালত নির্দেশ দেবে। কোন ম্যাজিস্ট্রেট? জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কোরক করবে কে? পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি করবে। আর 147 থেকে এমসিকিউ আসতে পারে, স্থাবর সম্পত্তির কি নিয়ে বিরোধ দেখা দিলে আপনার 147 ধারায় ব্যবস্থা নেওয়া হয়? ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে 147 ধারায় ব্যবস্থা নেওয়া হয়। আর 148 ধারায় সরজমিনে ইনকোয়ারি করবে কে? অধস্তন ম্যাজিস্ট্রেট। কে করবে? অধস্তন ম্যাজিস্ট্রেট। কার নির্দেশে? জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে। কোন ধারা? 148 ধারা। কিভাবে কি করতে হবে? সরজমিনে ইনকোয়ারি করতে পারবে। এই ইনকোয়ারি কি হিসেবে গণ্য হবে? আপনার আদালতে এই মামলার সাক্ষ্য প্রমাণ হিসেবে গণ্য হবে। কি ক্লিয়ার না প্রশ্ন কথাগুলো? এর থেকে সহজ যদি আপনি পারেন আপনি পড়েন, সমস্যা এরকমই প্রশ্ন। আর নর্মালি এইসব ধারা থেকে প্রশ্ন আসে না, এমসিকিউ আসলে এরকমই আসবে। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের একেবারে মেরুদণ্ডে, অর্থাৎ আমাদের মূল অংশে প্রবেশ করব এখন। আমরা যে পুলিশের চাকরি করি, আমাদের এই যে পুলিশের প্রতিরোধমূলক কার্য, এটা হচ্ছে 13 অধ্যায়। বন্ধুরা, ফৌজদারি কার্যবিধি আইনের পুলিশের প্রতিরোধমূলক কার্য কত অধ্যায়? 13 অধ্যায়। 13 অধ্যায় কার প্রতিরোধমূলক কার্য? পুলিশ, ম্যাজিস্ট্রেট, আনসার নাকি উপরের সবগুলো? 13 অধ্যায় হচ্ছে পুলিশের প্রতিরোধমূলক কার্য। এখন প্রতিরোধমূলক কাজটা কি? কেউ কি বলতে পারো প্রতিরোধমূলক কাজটা কি? প্রতিরোধমূলক কাজটা হচ্ছে যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই যে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা হচ্ছে প্রতিরোধমূলক কাজ। কথা বুঝতে পারতেছেন? আর নিবারণমূলক কাজটা কি? নিবারণমূলক কাজটা হচ্ছে যে একটা অপরাধ একজন ব্যক্তি করে ফেলছে, এই কাজ, এই অপরাধ যেন আর সামনে প্রসারিত না হয় বা সামনের দিকে আর সংগঠিত না ঘটে বা না বাড়ে, সেটা হচ্ছে নিবারণমূলক কাজ। কিরকম? যেমন প্রতিরোধমূলক কাজে 149 ধারায় আমরা জানবো যে পুলিশ সকল আমলযোগ্য অপরাধ প্রতিরোধ বা নিবারণ করবে, এটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে, আর নিবারণমূলক কাজের কথা এই কেউ কি করতে পারো যে পুলিশের নিবারণমূলক কাজ কোনগুলো? পুলিশের নিবারণমূলক কাজটা হচ্ছে এই যে মূলত পুলিশ আইনের 34 ক। ঠিক আছে, এরপরে আছে পুলিশ আইনের 30, পুলিশ আইনের 23 কিছু ধারা আছে, এগুলো হচ্ছে নিবারণমূলক কাজ। কেন? কেন 34 অপরাধটা সংগঠিত হয়ে হয়ে গেছে, এটা যেন আর না ঘটতে পারে, এজন্যই কিন্তু 34 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার। কথা বুঝতে পারছেন? পুলিশ আইনে কোন কোন অপরাধগুলোকে আমলযোগ্য হিসেবে দেখানো হয়েছে বলতে পারেন কেউ? পুলিশ আইনে কোন আমলযোগ্য অপরাধ নাই, কিন্তু আমরা জানি আমলযোগ্য অপরাধ ছাড়া পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না। যেহেতু পুলিশ আইনের 34 কতে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পুলিশকে দেশে, এই কারণেই এই অপরাধগুলো আমলযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে কিনা? কোন জায়গা থেকে কোন জায়গায় গেলাম? তাহলে পুলিশের প্রতিরোধমূলক কাজ। এখন এখান থেকে যে প্রশ্নটা বিগত কয়েক বছর ধরে আসতেছে যে অপরাধ বলতে কি বোঝায়, পুলিশের প্রতিরোধমূলক কাজগুলো কি কি, বা অপরাধ প্রতিরোধে থানার ওসির ক্ষমতাগুলো কি কি? কেউ কি জানেন থানার ওসির ক্ষমতাগুলো কি কি? হ্যাঁ, থানার ওসির কিন্তু অনেক ক্ষমতা আছে। সেটা হচ্ছে এই যে থানার ওসি কিন্তু 55 ধারায় 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। আবার থানার ওসি কিন্তু 127 ধারা মোতাবেক বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিয়েও কিন্তু আহ অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। 128 ধারায় থানার ওসি কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। এরপরে কিন্তু 153 ধারায় থানা এলাকায় অবৈধ বাটখারা বা ওজন পরিমাপের যন্ত্রপাতি থাকলে এইগুলো আপনার তল্লাশি করে জব্দ করে আসামি গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। আবার থানার ওসি কিন্তু কার্যবিধির 496-97-তে ক্ষেত্র বিশেষে আসামিকে জামিন দিয়ে অপরাধ প্রতিরোধ বা নিবারণের ভূমিকা
আপনার পালন করতে পারে। আর কি আছে থানার ওসির, আর কোন ধারা আছে কাজ? আচ্ছা, এইগুলোই নর্মালি থানার ওসি নর্মালি। ও থানার ওসি আবার ওই যে 165-66তেও কিন্তু তল্লাশি কার্যক্রম চালিয়ে অপরাধ সংশ্লিষ্ট আলামত জব্দ করে অপরাধ মানে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। হ্যাঁ, আবার থানার ওসি 156 ধারায় কিন্তু এখতিয়ার সীমার মধ্যে মামলা তদন্ত করে, হ্যাঁ, অপরাধীকে গ্রেপ্তার করে তার জুরিসডিকশনের মধ্যে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। হ্যাঁ, আবার থানার ওসি 169-70 ধারায় আসামিকে জামিন দিয়েও কিন্তু অপরাধ প্রতিরোধ বা নিবারণ করতে পারে। ঠিক আছে কিনা? 94 ধারা দেওয়ার দরকার নেই। এই হলো থানার ওসি কর্তৃক এই ব্যবস্থা। যাই হোক, আমরা মূল পয়েন্টে আসি, কাম টু দা পয়েন্ট। 149, আর এখান থেকে যে প্রশ্নটা লেজ লাগাই দেয় সেটা হচ্ছে অপরাধ কাকে বলে। অপরাধ কাকে বলে এটা আপনারা জানেন। অপরাধ শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অফেন্স, OFFENC। অফেন্স শব্দের অর্থ হচ্ছে অপরাধ, বা ক্রাইম, CRIME, ক্রাইম। অর্থাৎ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে সকল কাজ করলে অথবা না করলে কি আছে, শাস্তির ব্যবস্থা রয়েছে, তাকেই বেসিক্যালি অপরাধ হিসেবে গণ্য করা হয়। ক্লিয়ার ভাই? আমি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যে সকল কাজ করলে অথবা না করলে শাস্তির ব্যবস্থা রয়েছে, তাকেই হচ্ছে অপরাধ হিসেবে কি হবে, গণ্য করা হবে। এখন এই অপরাধ প্রতিরোধ বা নিবারণে পুলিশের ভূমিকা কি? এখানে ধারা হবে হলো 149 থেকে 153। এখন প্রতিটা ধারা আমরা দেখি আর পড়ি যে কি কি বলছে, দেখি। 149 ধারায় বলতেছে প্রত্যেক পুলিশ আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। তাহলে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা কোন পুলিশের দায়িত্ব? কনস্টেবল, SI, ASI না আইজি না সবাই? সঠিক অ্যান্সার আছে সবাই। কি অপরাধ প্রতিরোধ করবে? আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। কোন পুলিশ? সকল পদমর্যাদার পুলিশ। কত ধারা? 149 ধারা। এবং প্রতিরোধ করবে তিনি কিভাবে? তিনি তার সাধ্যমতো চেষ্টা করে আসছে এই অপরাধ প্রতিরোধ বা নিবারণ তিনি করবে। এই 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 ধারায় অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে। তাহলে একটা MCQ আসতে পারে যে অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা বলা হয়েছে CRPCর কোন ধারায়? ভাষ্যতে লেখা আছে CRPCর 149 ধারায় অপরাধ প্রতিরোধে পুলিশের দায়িত্বের কথা আপনাকে বলা হয়েছে। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসবে। এরপরে বলতেছে অনুরূপ অপরাধের ষড়যন্ত্রের সম্পর্কে সংবাদ। বলতেছে কোন পুলিশ অফিসার কোন আমলযোগ্য অপরাধ ষড়যন্ত্রের সংবাদ যদি তিনি পান, উপরস্থ পুলিশ অফিসার এবং এই রূপ অপরাধ নিবারণ করা বা আমলে আনার যে অফিসারের কর্তব্য, সেই অফিসারকে জানাইতে হবে। তাহলে MCQ আসতে পারে অপরাধের ষড়যন্ত্রের সংবাদ পাইয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা যায়। CRPCর কোন ধারা? 150 ধারা। কোন আইনের? CRPC আইনের। এরপরে বলতেছে অপরাধ ষড়যন্ত্রের সংবাদ কাকে জানাতে হবে? জানাতে হবে হচ্ছে এই অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা যার দায়িত্ব, হ্যাঁ, বা আমলে নেওয়া যার দায়িত্ব, তাকে জানাতে হবে। এখন মনে করো তুমি জানাইলে না, তোমার শাস্তি কি? কয় ধারা? কে বলতে পারে বলেন তো? শাস্তি কি বলেন? আপনি শুনলেন যে আজকে শ্রীপুর থানায় ডাকাতি হবে বা আজকে রহিমের বাড়িতে ডাকাতি হবে, আপনি চুপ করে বসে রয়েছেন, আপনার আপনার অপরাধ কি? পারেন না? হ্যাঁ, আপনি ডিউটি অফিসার, আপনার কাছে টেলিফোন আসলো, স্যার পাশের গ্রামে এই যে বলে দিয়েছে একজন 119, থ্যাংক ইউ। এটা হচ্ছে নর্মালি 119 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। সে অপরাধটি সংগঠিত না হলেও আপনি 119 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। ডিউটি অফিসার থাকাকালীন সময়ে থানায় সংবাদ আসলো পাশের গ্রামে ডাকাতি হচ্ছে, আপনি কোনো ব্যবস্থা না নিয়ে চুপচাপ বসে রয়েছেন, আপনার অপরাধ কি? তাহলে এটা হচ্ছে আপনি সংবাদ পাইও ব্যবস্থা নেন নাই, এই জন্যই দণ্ডবিধির 119-এ আপনি অপরাধী। তাছাড়া যেহেতু আপনি পুলিশ সদস্য, পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। এরপরে বলতেছে যে আপনি যদি এখানে একটা জিনিস আমরা একটু মনে রাখবো যে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ পাওয়ার পরে ব্যবস্থা কে গ্রহণ করবে? 150 ধারায় পুলিশ গ্রহণ করবে। কোন পদের পুলিশ? সকল পদের পুলিশ। কোন ধারা? 149 ধারা। এবং এই সংবাদটা কাকে জানাবে? এটা হচ্ছে এই অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা যার দায়িত্ব, তাকে জানাতে হবে। এই মনে করো আমি চাকরি করি শ্রীপুর থানায়, এখন আমি ডিউটি অফিসারি করতেছি, আমি সংবাদ শুনলাম যে এই আজকে মনে করেন যে আপনার এই যে দাড়িয়াপুর গ্রামে মনে করেন ডাকাতি হবে। এখন আমি যদি এই সংবাদ কুড়িগ্রামের এসপি ফোন দিয়ে কই বা কুড়িগ্রাম সদর থানার ওসিরে কই, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। অর্থাৎ তোমার জুরিসডিকশনে যে আছে বা তুমি যার অধীনে আছো, এই অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা যার দায়িত্ব, তাকে বলতে। অর্থাৎ আমি শ্রীপুর থানায় চাকরি করি, শ্রীপুরের ওসিরে জানাবো, ওসিরে না পাইলে আমি এসপি রে জানাবো। এটা হচ্ছে আমার
যার যারে জানানো প্রয়োজন তাকে জানে, কিন্তু মানে অন্য আর একজনের জানালে হবে না, ঠিক আছে কিনা? এই কথাটা এখানে বলতেছে। এরপরে বলতেছে যে আপনার 151 ধারায় বলতেছে অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেপ্তার, অর্থাৎ কোন পুলিশ অফিসার, এমসিকিউ, কে কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারে এবং তার নিকট যদি প্রতীয়মান হয় অপরাধ সংগঠন অন্যায়ভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ বা পরোয়ানা ব্যতীতই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে পারবে। তাহলে এমসিকিউ, তাহলে 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কে? গ্রেপ্তার করতে পারছে পুলিশ অফিসার। কোন পদের পুলিশ অফিসার? সকল পদের পুলিশ অফিসার। কাকে গ্রেপ্তার করবে? আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে পারবে। তাহলে 151 ধারা এবং সিআরপিসি 54 ধারার মধ্যে 5টি পার্থক্য লেখো। পারবেন? 151 ধারা এবং সিআরপিসি 54 ধারার মধ্যে 5টি পার্থক্য লেখো। কিভাবে লিখবেন বন্ধুরা? এটা লিখবেন ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা, এটা হচ্ছে আপনার সকল পদের পুলিশ অফিসার কর্তৃক আহ আহ, অপরাধের সন্দেহের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আর 151 ধারা হচ্ছে আপনার আমলযোগ্য অপরাধ করতে পারে এমন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারার মোট 9টি ক্ষেত্র রয়েছে, আর ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারায় কোনো ক্ষেত্র নাই। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে আপনার অপপ্রয়োগের সম্ভাবনা থাকে, কিন্তু 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের মানে অপপ্রয়োগের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপরে লিখতে পারেন ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক আপনার এই অপর অফিসারের অনুরোধের মাধ্যমে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা করা যায়, কিন্তু 151 ধারায় অপর অফিসারের অনুরোধে গ্রেপ্তারের কোনো বিধান নাই। এরপর আছে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক আপনার মানে কি কোন ব্যক্তির কাছে ঘর ভাঙা সরঞ্জামাদি আছে বলে সন্দেহ হলে গ্রেপ্তারের বিধান রয়েছে, কিন্তু 151 ধারায় এরূপ কোনো বিধান নাই। এরকম 5-6টা পার্থক্য আপনি মনে করেন লেখার চেষ্টা করবেন। তাহলে প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে ফৌজদারি কার্যবিধি আইনের 151 ধারা এবং 54 ধারার মধ্যে পার্থক্য নিরূপণ করো, অথবা 5টি পার্থক্য লেখো। এরকম প্রশ্ন আসলে আশা করি পারবেন। তাহলে 151 ধারা থেকে কি প্রশ্ন আসতে পারে বন্ধুরা? প্রশ্ন আসতে পারে আমলযোগ্য অপরাধীদের ষড়যন্ত্রকারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, অর্থাৎ একটা অপরাধ করবে এইরূপ যদি সন্দেহ হয় সেক্ষেত্রে এই ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। এরপরে বলতেছে ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরোয়ানা ব্যতীতই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করতে হবে। কে করবে? পুলিশ অফিসার করবে। কোন পদের পুলিশ অফিসার করবে? সকল পদের পদমর্যাদার পুলিশ অফিসার আপনাকে করতে হবে। আচ্ছা, এইভাবে যদি একটা প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশ অফিসার জানতে পারলো ক নামক ব্যক্তি আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রকারী, এই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষেত্রে পুলিশকে কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, অথবা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষেত্রগুলো কি কি, বা কোন কোন বিষয়গুলো কনফার্ম হওয়ার পরে সে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে 1 নম্বর আছে আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র থাকবে বা ডিজাইন থাকবে। 2 নম্বর আছে ওই ষড়যন্ত্র বা ডিজাইন পুলিশের গোচরীভূত হতে হবে। 3 নম্বর আছে সংশ্লিষ্ট ব্যক্তি ওই ষড়যন্ত্র বা ডিজাইনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত থাকতে হবে। এরপরে বলতেছে গ্রেপ্তার ছাড়া অন্য কোনোভাবে অপরাধটি অনুষ্ঠান মানে রোধ করা সম্ভব নয়। এই 4টি বিষয় প্রমাণ সাপেক্ষে আপনাকে এই 151 ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, ঠিক আছে কিনা? তাহলে কি থাকতে হবে? আমলযোগ্য অপরাধের সংবাদ থাকতে হবে, পুলিশে এটা জানতে হবে, তারপর আছে ওই ব্যক্তি ঘনিষ্ঠভাবে জড়িত থাকতে হবে, আর গ্রেপ্তার ছাড়া কোনোভাবেই এটা আইনগত ব্যবস্থা নেওয়া যাবে না। হ্যাঁ, এইটা কনফার্ম হয়েই তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এই হচ্ছে সিআরপিসির 151 ধারা। ক্লিয়ার? হ্যাঁ, এরপরে বলতেছে যে এই ফৌজদারি কার্যবিধির 151 ধারা ওইভাবে গ্রেপ্তার করে কার্যবিধির 107 ধারায়ও কিন্তু ব্যবস্থা নেওয়া যায়, ঠিক আছে কিনা? কার্যবিধির 107 ধারায়ও কিন্তু ব্যবস্থা নেওয়া, তাহলে প্রশ্ন আসতে পারে কার্যবিধির 151 ধারার গ্রেপ্তার করে কোন ধারায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে? 107 ধারায়ও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া যাচ্ছে। আশা করি আমার কথা ইনশাল্লাহ আপনারা বুঝতেছেন ভাই। আচ্ছা, এরপরে আমরা যেটা জানার চেষ্টা করব যে ফৌজদারি কার্যবিধি আইনের 152 ধারায় কি বলছে। 152 ধারায় নরমালি বলতেছে যে কোন পুলিশ অফিসার তার নিজের কৃতকর্মের উপস্থিতিতে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষতির প্রচেষ্টা অথবা সরকারি চিহ্ন বা বয়া বা নৌ চলাচলে ব্যবহৃত কোনো চিহ্ন অপসারণ বা ক্ষতির নিবৃত্ত করার জন্য হস্তক্ষেপ করতে পারবে। তাহলে 152 ধারায়
সরকারি সম্পত্তির ক্ষতির কি? এমসিকিউ। প্রতিরোধ। কোন সম্পত্তি? সরকারি সম্পত্তি। কিসের ক্ষতি সাধনের প্রতিরোধ করবে? কে করবে? সকল পদমর্যাদার পুলিশ অফিসার করবে। কোন সম্পত্তি? স্থাবর বা অস্থাবর। মন থাকবে, স্থাবর বা অস্থাবর যে কোনো সম্পত্তি যদি ক্ষতি পুলিশের চোখের সামনে পড়ে, সেটা প্রতিরোধ বা নিবারণ করার চেষ্টা করতে হবে। যেমন ক নামক পুলিশ অফিসার দেখে টহল ডিউটি করার সময় যে গ নামক ব্যক্তি সরকারি রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে পুলিশের দায় দায়িত্ব কি? দায় দায়িত্ব হচ্ছে এই 151 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। 152 ধারা মোতাবেক সরকারি সম্পত্তি যে ক্ষতি করতেছে সেটা প্রতিরোধ বা নিবারণের চেষ্টা ওই টহলরত এএসআই সে ব্যবস্থা আপনার গ্রহণ করবে। এই হচ্ছে 151 ধারা। আপনারা কেউ কি বলতে পারেন যে স্থাবর সম্পত্তির ক্ষতি হলে আপনাকে এই যে জরিমানা দিতে হয়, পিআরবি কত? কে পারে বলেন তো? পিআরবি কত কোন? পিআরবি কত বলেন? পারেন না? যে যে পারেন না 5 মিনিট দাঁড়ায় থাকেন। পিআরবি 114। স্থাবর সম্পত্তির আপনি যদি ক্ষতি করেন, সরকারি সম্পত্তি সরকারি কর্মচারী যদি করেন, পিআরবি 114তে ব্যবস্থা। মনে করেন আপনি ডিউটি গেছেন, ডিউটি যাই অলরেড সেট ভেঙে লাইছেন, বা এই যে মিরর মিরর ভেঙে ফেলাইছেন, আয়না ভেঙে ফেলাইছেন, 114। সেক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যদি ক্ষতিপূরণ আপনি না দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে কোন আইনে সরকারি সম্পত্তির ক্ষতি হলে ক্ষতিপূরণ আদায় করে জানেন? কে কে বলতে পারে বলেন তো? বলেন। সরকারি যদি আপনি সরকারি ক্ষতিপূরণ না দেন, সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ের একটা আইন আছে, বলতে পারেন? দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট, 1913 না 23 জানো। দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আইন অনুযায়ী এই ক্ষতিপূরণ আদায় করতে হয়। ঠিক আছে, মন থাকবে। এই যেমন আছে যে আপনি যদি দ্রুত গতিতে গাড়ি চালান, যদি জরিমানা হয়, আপনি যদি জরিমানা না দেন, সেক্ষেত্রে দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আইন অনুসারে ক্ষতিপূরণ আদায় করতে হয়। ক্লিয়ার? দ্য পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট আইন অনুসারে ক্ষতিপূরণ আপনাকে আদায় করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পারলেই ভালো, না বুঝতে পারলেও ভালো। 153 ধারা, ওজন ও পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করা। ওজন এবং পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করার ক্ষমতা একমাত্র কার? থানার ওসির। এক, কোন থানার ভারপ্রাপ্ত অফিসার যখন যুক্তিসঙ্গত ভাবে মনে করে তার থানার সীমার মধ্যে অবস্থিত কোন স্থানে এমন ওজন, পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি ব্যবহৃত বা রক্ষিত হয় যাহা খাঁটি নয়, তখন তিনি ওজন পরিমাপ বা ওজনের যন্ত্রপাতি পরিদর্শন বা তল্লাশির জন্য বিনা পরোয়ানায় উক্ত স্থানে প্রবেশ করতে পারবেন। প্রশ্ন আসলো এভাবে যে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব ক জানতে পারলেন যে আহ, পার্শ্ববর্তী আপনার এই যে শ্রীপুর বাজারে ক নামক ব্যক্তি ওজনে কম দিচ্ছে, এমন সংবাদের পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানার ওসির দায় দায়িত্ব নিরূপণ করো। ঠিক আছে কিনা? তখন কিভাবে লিখবেন? আপনি লিখবেন যে অফিসার ইনচার্জ শ্রীপুর থানার একটি গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে কিনা? থানা এলাকার যাবতীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা ওসির উপরই বর্তায়। প্রশ্নের আলোকে ওসি নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবে। 1 নম্বরে জিডিতে নোট দেবে, 2 নম্বরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, 3 নম্বরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যবিধি আইনের আপনার 153 ধারা মোতাবেক তল্লাশি কার্যক্রম চালাবে। তল্লাশির ক্ষেত্রে 102, 3 ধারার এবং পিআরবি 280 বিধি অনুসরণ করবে। তল্লাশি 5 নম্বরে তল্লাশি করে কোনো অবৈধ বাটখারা পাইলে সেগুলোকে জব্দ করবে এবং ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা মোতাবেক আপনার ওই ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 5 নম্বরে কি করবে? 6 নম্বর আছে থানায় ভিজিটিতে নোট দেবে। আর 7 নম্বর আছে উক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এই হলো শ্রীপুর থানার ওসির কাজ। পারবেন না আসলে ভাই? এরকম প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসবে। আর আপনি তো খালি সূচি পড়ি হাফেজ হয়ে গেছেন, তাহলে তো সমস্যা। মানে প্রশ্নটা আপনাকে সাজানো শিখতে হবে, কি তাই না ভাই? প্রশ্নটা সাজানো শিখতে হবে যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি লিখবো, ঠিক না? এই যে পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় কি বলেন তো? কেউ বলতে পারবেন পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় কি? অনেকে আছে পিও মানেই জানে না। পিও মানে হচ্ছে প্লেস অফ অকারেন্স, নাকি? পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো লেখো। কে পারে? এই কারণে আজকে আমি একটা পিও ভিজিটে গেছিলাম। আমার তো পিও ভিজিট হয় না, সাব ইন্সপেক্টর স্যারের সাথে গেছিলাম আর কি আমি। কোন পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের এরকম বাস্তব ধর্মী কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতেছে ভাই। শুধু হিজিবিজি পড়লে হবে না, আপনাকে বাস্তব ধর্মী বিষয়গুলো জানতে হবে। পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কে বলতে পারে? বলতে পারো না? আমি বলবো। বলবো স্যার। বলেন তো দেখি, বলেন তো, বলেন।
বলেন, আপনি 10টা পয়েন্ট বলেন যে পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় কি কি, বলেন। কথা বলবো। পারেন না? কিটা পারে? আচ্ছা স্যার, সুযোগ দিলে ইনশাল্লাহ বলতে পারি। আচ্ছা বলেন বলেন বলেন। প্রি ভিজিটের সময় অবশ্যই আপনার প্রথম কাজ হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। আচ্ছা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, বিষয়টা জিডিতে নোট দিতে হবে, আচ্ছা প্রয়োজনীয় সুযোগ নিতে হবে, একটা সিসি নিতে হবে, খাতা কলম আচ্ছা নিতে হবে, মামলার আচ্ছা ডকেট গুলো নিতে হবে, আচ্ছা সেগুলো নিতে হবে। আচ্ছা তারপরে আপনি পিওতে যা যদি কোনো সাক্ষী পান, সাক্ষী জবানবন্দি নিবেন। তারপরে আচ্ছা বাদীর করবেন, কোনো আলামত আচ্ছা পাইলে সেগুলো জব্দ করবেন। আচ্ছা তারপরে থানায় ফেরত আসবেন, জিডিতে নোট দিবেন, বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো কিছু প্রথম অবগত। আসলে ব্যক্তিদের ক খ চিহ্ন দ্বারা অক্ষর দ্বারা তা আসল আসল পয়েন্টটাই তো কর নাই ভাই। এই যে পিআরবি দুইশো এক তিয়াত্তরে আপনি খসড়া মানচিত্র তৈরি করে এটি দুই কইছেন, এটাই তো এই প্রশ্নের আসল পয়েন্ট। খসড়া মানচিত্র তৈরি করতে হবে, ঘটনাস্থলে উপস্থিত হতে হবে, সাক্ষীদের জবানবন্দি নিতে হবে, খসড়া হুম। মানচিত্র তৈরি করতে হবে। খসড়া মতো খসড়া তৈরি করতে মানচিত্রে হবে। সাক্ষীদের অবস্থান আপনার ওই যে ক খ গ ধারা চিহ্নিত করতে হবে, এবং আসামিদের অবস্থান 1 2 3 ধারা আছে আপনার উল্লেখ করতে হবে। এরপর উল্লেখ আছে করতে হবে। ক্রাইম সিন গুলো সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তারপর আছে আপনার কোনো আলামত কোনো যদি পড়ে রক্ত থাকে মাখা সেটা জামা সংরক্ষণ করতে শার্ট হবে। বীর্য এগুলো থাকলে জব্দ। যেমন হ্যাঁ। আমরা আজকে একটা ঘটনাস্থল যাই, রক্ত মাখা গেঞ্জি নিয়ে এসেছি, ঠিক আছে? তাহলে এই কথা কয় না, খালি কথা কয় না, দেখছেন কত কথা কয় কি জন্য কন ভাই? মানুষের শুনলে বেশি মন থাকে, খালি কথা বলি মন থাকবে না। তুমি একা একা আপনি তো পারেন না, তাহলে আপনি যদি একজন মুখে শোনেন, শুনলে দেখবেন খাতায় কিন্তু লেখা যায় 2 1 কলম, ঠিক আছে? তারপরে আপনি রক্ত মাখা কোনো বীর্য, তারপর আছে শার্ট গেঞ্জি থাকলে এগুলো আপনি নিয়ে আসবেন। এরপরে আছে আপনি আশেপাশে ব্যক্তিদের কাছ থেকে ঘটনার সত্যতা জানার চেষ্টা করবেন, থানায় ফিরে আসবেন, জিডিতে নোট দেবেন, ঠিক আছে কিনা? পরবর্তী আইনানুগ ব্যবস্থা ওসি স্যারের নির্দেশ মোতাবেক পরিচালিত হবে। এই হচ্ছে পিও ভিজিট সংক্রান্তে পুলিশের করণীয় বিষয়। আর বর্জনীয় বিষয়গুলো কি কি? বর্জনীয় বিষয়টা হচ্ছে এর 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 উল্টোই দেবেন, অর্থাৎ পোশাক ছাড়া যাওয়া যাবে না, কোনো রূঢ় আচরণ করা যাবে না, তারপর আছে কাউকে ভয় ভীতি দেখানো যাবে না, তারপর আছে এই খসড়া মানচিত্র তৈরি করা থেকে বিরত থাকা যাবে না, সাক্ষীদের জবানবন্দি নেওয়া থেকে বিরত থাকা যাবে না, তারপরে মামলার আসামি আসামি পাওয়া গেলে গ্রেপ্তার হওয়া করা থেকে এমন মনে করো তুমি পিও ভিজিটে গেছো, আসামি সামনে যদি ঘুরতেছে, তুমি যদি না ধরো তাহলে তুমি কি কাজ ভালো করলে? তোমাকে ধরতে, আসামি ধরতেই হবে, ঠিক আছে? কিন্তু না ধরো তাহলে কয় ধারায় অপরাধী ভাই? কয় ধারায় আসামি ধরলেন না, আসামি রে মনে করেন এই সিগারেট 1 প্যাকেট ঢুকাইতেছে পকেটে, আপনি আসামি সাইডে চলে আইছেন, কয় ধারায় অপরাধী বলেন? হ্যাঁ, আসামি যদি আপনি না ধরেন 221 আপনি অপরাধী, ঠিক আছে কিনা? আর ধরার পরে যদি আপনি ছাড়ি দিয়ে চলে আসেন টাকা পয়সা খাইয়ে, আপনি হচ্ছে 213-তে অপরাধী, মন থাকবে? এটা তো আমার মনে হয় জীবনে কারো ভোলার কথা না। ধরছেন, টাকা খাইয়ে ছাড়ি দিয়েছেন 213, যে ব্যক্তি টাকা দিল সে 214, আর আসামি ধরে নেই সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই ক্ষেত্রে 221 আপনি অপরাধী। আর আপনি যে পুলিশের চাকরি করেন, এজন্যই পুলিশ আইনে 729, পিআরবি 857, 880 বিধি মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি বুঝাতে পারছি ভাই? আশা করি ক্লিয়ার। আচ্ছা, কোন জায়গা থেকে কোন জায়গা গেলাম? এই হলো বিষয়। আর ধারা দেবেন কি? এখানে মূলত ধারা হবে হচ্ছে ওই যে পুলিশ আইনের 23 ধারা দেবেন, পিআরবি 118 দেবেন, পিআরবি 377 দেবেন, পুলিশ আইনের 44 ধারা দেবেন, পিআরবি 635, 638 দেবেন, তারপর আছে কার্যবিধির 160 দেবেন। হ্যাঁ, তারপর আছে পিআরবি 951 দেবেন। হ্যাঁ, পিআরবি 280 দেবেন, পুলিশ আইনের 23 ধারা দেবেন। এইগুলো দিয়ে নিচে একবারে মনে করেন ধারা মারি দেবেন, উত্তর আপনার শেষ। তাহলে পিও ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয় এইগুলোই। পারবেন না আসলে 2 1 কলম লিখতে পারবেন না? যারা একেবারেই নতুন, একেবারে আইনের মুরব্বী, মুরব্বী মানে কি শিশু, তাহলে তাদের জন্য একটু কঠিন হইতে। যারা একটু মোটামুটি পড়াশোনা করছে তাদের জন্য সমস্যা, যারা মোটামুটি আমি এক ক বললে কলকাতা বুঝিয়ে লাগছে, সমস্যা নাই। কিন্তু যারা তোমরা নতুন আছো ভাই, এটা আইন তো আসলে একদিনের বিষয় না, বারবার পড়লে দেখবা যে তুমিও পারবা, ঠিক আছে? এটা আস্তে আস্তে ধৈর্যের সাথে, মানে কারো চোখ বন্ধ করে লেগে থাকতে হবে। আইন একদিন পড়লেই কিন্তু হয় না, হ্যাঁ, বারবার এটা পড়তে হয়। তাহলে বন্ধুরা, এই 149 থেকে 151 ধারায় কি প্রশ্ন হতে পারে? প্রশ্ন হতে পারে এরকম যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কি? এই প্রশ্নটা একবার আমাদের আসছিল, তাই না? 2019 সালে আইছিল মনে হয়। তাহলে অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা হচ্ছে আপনার এই সিআরপিসির আপনার এই 149 থেকে 153 ধারা। এখান থেকে প্রশ্ন হতে পারে
যে সিআরপিসি 54 ধারা এবং 151 ধারার মধ্যে 5টি পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটা আমি কিন্তু বলে দিছি, এই পার্থক্য এরকম প্রশ্ন হতে পারে। এরপরে প্রশ্ন হতে পারে যে থানার ভারপ্রাপ্ত এএসআই মনে করেন যে এএসআই মনে করেন মাহমুদ শ্রীপুর থানায় আছে, সে হচ্ছে টহল ডিউটিতে রাত্রিকালীন সঙ্গে ভোর সহকারে বের হলো। হঠাৎ সে দেখতে পারলো যে সরকারি রাস্তার মাটি কেটে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে এএসআই মাহমুদ কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে লেখো, তাই না? এরকম প্রশ্ন হতে পারে। তখন এই সিআরপিসির 151 ধারা 149 ধারা, এই 151 ধারার কথা কিন্তু 52 ধারা দিয়ে কিন্তু মূলত অ্যান্সার হবে। ঠিক আছে, আর বাকি যে কাজগুলো ফর্মালিটি আছে ওগুলো দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। প্রশ্ন হতে পারে যে শ্রীপুর থানার ওসি জানতে পারলেন যে তার থানাধীন ক নামক বাজারে গ নামক ব্যক্তি মানে ওজনে কম দিচ্ছে বা অবৈধ বাটখারার ব্যবহার করতেছে, সেক্ষেত্রে শ্রীপুর থানার ওসির দায়িত্ব নিরূপণ করো। ঠিক আছে কিনা? এখন যেহেতু আমি শ্রীপুর থানা, আমাকে থানার নাম বলতে বেশি বেশি বোঝেন না, তাহলে সবাই জানে যে শ্রীপুর নামে একটা থানা আছে নাকি? সব থানার নাম কি সবাই জানে? সবাই কিন্তু জানে না, ঠিক না? আচ্ছা, তাহলে এই শ্রীপুর থানার ওসি কি করবে? ওসি স্যার আছে, আপনার জিডিতে নোট দেবে, উদ্যান কর্তৃপক্ষকে জানাবে, ঘটনাস্থলে যাবে, যার পরে 153 ধারায় তল্লাশি করবে, অবৈধ বাটখারা গুলো জব্দ করবে। এবারে যদি আসামি পাওয়া যায় সিআরপিসি 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, থানায় ফিরে আসবে, জিডিতে নোট দেবে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক নিতে হবে। ঠিক আছে কিনা? এবং তল্লাশির ক্ষেত্রে সিআরপিসির 102(3) পেআরবি 280 বিধি অনুসরণ করা হচ্ছে আপনার আবশ্যক। ক্লিয়ার? হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাদের কি ভালো লাগে ভাই? আইনটা কি আসলে অল্প অল্প করে পড়লে ইনশাল্লাহ ভালো লাগে দেখবেন। আর আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে, আগামীকাল আমাদের ক্লাস ইনশাল্লাহ 8:30টায় নেবো আমরা, হ্যাঁ 8:30-এ নেবো। সবাই কিন্তু আগেই বলে রাখলাম, আগামীকালকে ক্লাস রাত 8:30 অর্থাৎ 8:30-এ নেবো। কালকেও কিন্তু ক্লাস আছে। তাহলে এখান থেকে এই টাইপের প্রশ্ন আমি কিছু প্রশ্ন লিখে রাখছি যে সিআরপিসির এই অংশ থেকে আর কি কি ধরনের এমসিকিউ হতে পারে, একটু মনোযোগ সহকারে শোনেন। তারপরে আমরা কিন্তু আরো পড়াবো, ক্লাস শেষ না কিন্তু, আরো দেরি আছে শেষ হতে ক্লাস। তাহলে পুলিশের প্রতিরোধমূলক কার্য কত অধ্যায়? 13 অধ্যায়। কার প্রতিরোধমূলক কার্য? পুলিশের প্রতিরোধমূলক কার্য। 13 অধ্যায় কত ধারা থেকে কত ধারা? 149 থেকে 153 ধারা। পুলিশের প্রতিরোধমূলক কার্যে কি অংশগ্রহণ করতে পারে? সকল পদমর্যাদা পুলিশ অংশগ্রহণ করতে পারে। তারপর আছে অপরাধের সংবাদ জানিয়ে অপরাধ প্রতিরোধ কয় ধারা? 150 ধারা। কে করবে? সকল পদমর্যাদা পুলিশ অফিসার করবে। কাকে জানাবে? যে অপরাধ প্রতিরোধ করা বা নিবারণ করা যে অফিসারের দায়িত্ব তাকে জানাবে। যেমন আমি শ্রীপুর থানায় আছি, আমি যদি ডাকাতির সংবাদ শুনি, শ্রীপুর থানার ওসিরে আমি জানাবো। এখন যদি আমি কুড়িগ্রাম থানার ওসিরে জানাই, তাহলে কাজ হবে? কাজ হবে না। আপনি যার ইখতিয়ারে আছেন বা ঘটনাটি যে এলাকার, সেই অফিসারকে জানাতে হবে, অর্থাৎ যে অফিসারের অপরাধ প্রতিরোধ বা নিবারণ করার যার দায়িত্ব তাকে জানাতে হবে। অন্য একজন জানালে হবে না। আর আমি জানালাম না, আমার অপরাধ কি? আমি যদি এমন একটা অমলযোগ্য অপরাধের ষড়যন্ত্রের সংবাদ গোপন রাখি আমি জানার পরেও, তাহলে আমি দণ্ডবিধির 119 ধারা মোতাবেক আমি অপরাধ করছি বলে গণ্য হবে। আবার জনসাধারণ যদি গোপন রাখে, তাহলে জনসাধারণ কিন্তু 118 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই বেসিক্যালি গণ্য হবে। আর বাধ্য ব্যক্তি কর্তৃক যদি সংবাদ না দেয়, 176 অপরাধী, অসত্য তথ্য দিলে 177 অপরাধী। একজন ব্যক্তিরে মনে করেন বড়ই মারি ফেলাইছে, পুলিশ জিজ্ঞেস করছে ভাই এর মরছে কিভাবে, সে কলেজে সে কলেজে আছে আপনার এই যে ইসের মানে আরে এই সাপের কামড়ে মনে করেন মারা গেছে, তাহলে সে হচ্ছে 177 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। এই শোনেন, থানায় চাকরি করলে অনেক অভিজ্ঞ আছে, গেছি স্যারের সাথে গেলাম না যে, তো এক লোকের কাছে জিজ্ঞেস করছে ভাই অমুক লোকের বাড়িটা কোন জায়গা। বেয়াদব লোকজন, বুঝছেন? এ মাতারই মনে করেন যে উঠলো না, বসে বসে মোবাইল টেকে ওকে সামনে 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 গুলো ডানে, মানে কি যে একটা তাদের আল্লাহ সালা মনে হয় অ্যাডিক্টেড মনে হয়, বুঝছেন? ধারণা মনে হলো আমার কাছে। বেয়াদব ফলাফল। মানুষ তো একটা পুলিশ দিয়ে দাঁড়াবে বা একটা সুন্দর করে কথা বলবে যে স্যার এদিকে ভাই বা এদিকে বাড়ি, মানে এমন ভাবে যে পোলাপান, মানে কি কম, মানে গ্রামের লোকজন, বুঝছেন? আচ্ছা, যাও আর কি, তাহলে বুঝতে পারছেন কথা ইনশাল্লাহ। তাহলে পরবর্তীতে আমাদের এ ধরনের প্রশ্ন 152 থেকে এমসিকিউ হতে পারে যে কোন সম্পত্তির ক্ষতি সাধনের প্রতিরোধ ব্যবস্থা? সরকারি সম্পত্তির ক্ষতি সাধনে আছে আপনার প্রতিরোধ ব্যবস্থা কে করবে? সকল পদের পুলিশ অফিসার করবে। সরকারি সম্পত্তি বলতে 152 ধারায় কোন সম্পত্তিকে বোঝাইছে? সরকারি কোন চিহ্ন, তারপরে বয়া, নৌ চলাচলে ব্যবহৃত কোন স্থান অপসারণ হলে বা ক্ষতি করার চেষ্টা করা হলে। মাগুরার লোক এরকম যায় না, বা শ্রীপুর থানার লোকজন একটু এরকমই আর কি। সাকিব আল হাসানের এলাকা, বুঝেন নাই? ক্রিকেটার সাকিব আল হাসান।
যাও, তাহলে এই কাজগুলো আপনার এই 152 ধারা থেকে এরকম প্রশ্ন হতে পারে। 153 থেকে এমসিকিউ হতে পারে এভাবে, যে ওজন পরীক্ষার সরঞ্জামাদি পরীক্ষা করা যায় কয় দ্বারা? 152 দ্বারা। কে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারে। কখন পারে? যখন যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয়, ঠিক আছে কিনা। এরপরে বলতেছে যে আপনার যুক্তি সন্দেহ হলে কি করতে পারবে? তল্লাশি করতে পারবে। কে পারবে? থানার ওসি পারবে। কখন পারবে? যে কোনো সময় পারবে। এরপরে বলতেছে যে এই তল্লাশি করে যে মালামাল গুলো পাবে সেগুলো কাকে জানাতে হবে? ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। কোন ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে? অধিক্ষেত্র সম্পন্ন ম্যাজিস্ট্রেট কোনগুলো ভাই? অধিক্ষেত্র সম্পন্ন ম্যাজিস্ট্রেট হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট যিনি এখতিয়ার দিন। মনে করো তুমি আমার শ্রীপুর থানার ওসি স্যার তল্লাশি করছে শ্রীপুর বাজারে, তাই না? এখন এই তল্লাশি করে কি কুড়িগ্রাম জেলার ওসি জানালে, ম্যাজিস্ট্রেট জানালে হবে? জানালে হবে না। তাহলে শ্রীপুর থানা যে ম্যাজিস্ট্রেটের আন্ডারে বা যে আদালতের আন্ডারে, শ্রীপুর সদরকে জানাতে হবে নাকি ভাই? তাহলে এটা কিন্তু পাবনা পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জানালে হবে না। অর্থাৎ বলা হচ্ছে যে অধিক্ষেত্রের যিনি ম্যাজিস্ট্রেট আছেন তাকেই জানাতে হবে। এমসিকিউ ভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা জিনিস মনে রাখবো, যে এই যে যে অবৈধ বাটখারা, এখানে একটা জিনিস ভাষ্যতে বলে দিচ্ছে যে একটা জিনিস ব্যবহার করতে করতে যখন ক্ষয় হয়, তখন যদি ওজনে সামান্য কম হয়, সেক্ষেত্রে কিন্তু 153 ধারায় ব্যবস্থা নেওয়া যায় না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেখবেন কি, এই আপনারা কি জানেন যে অনেক সময় যে লোহার যে ইয়ে আছে, এই যে যে মানে ওটা কি বলে, আমাকে গ্রামে এটা পড়িন বলে, পড়িন পড়িন তো বোঝেন, বাটখারা, যেটা এক কথা মানে ভালো ভাষা আছে বাটখারা। এর তলায় দেখবেন ছিদ্র থাকে, ছিদ্র দেখছেন না? এই ছিদ্রটা কিন্তু অনেক সময় মানে পাবলিক ইচ্ছাকৃত বড় করে করে, বড় করে করলে মানে 100 গ্রাম কমে যায়। তাহলে 100 গ্রাম মাল প্রতি পাথর, পাথর আর কি, হ্যাঁ পড়িন বা পাথর কম দিলি, তখন এটা এটা কিন্তু একটা অপরাধ, তাই না? এটা যদি ইচ্ছাকৃত ভাবে এই ছিদ্রটা কেউ বড় করে ফেলায়, তখন আপনি ইচ্ছাকৃত ভাবে কম দিচ্ছেন বলে ধরা হবে। আর যদি পাথরও কিন্তু মানে ব্যবহার করতে করতে ক্ষয় হয়, সেক্ষেত্রে আপনি যদি এটা ব্যবহার করতে করতে ক্ষয় হয়, সেক্ষেত্রে এটা কোনো অপরাধ হবে না। এটা কোথায় লেখা আছে? এটা ভাষ্যতে লেখা আছে, বাট হ্যান্ডবুকে লেখা নেই। ভাষ্যতে লেখা আছে যে ব্যবহার করতে করতে যদি ক্ষয় হয়ে যায় বা অল্প ক্ষয় হয়, সেক্ষেত্রে এটা অপরাধে। কিন্তু ইন্টেনশনালি যখন আপনি ছিদ্র বড় করবেন বা এটা বেশি ক্ষয় করে ঘষতে ঘষতে ক্ষয় বানিয়ে ফেলাইছেন, তখন এটা আপনি অপরাধের পর্যায়ে পড়বে। ক্লিয়ার? আচ্ছা, এই হলো 153 ধারা ছিল। আমরা আরো একটা জিনিস দেখবো এবার। ফৌজদারি 14 অধ্যায়, ফৌজদারি কার্যবিধানে 14 অধ্যায় হচ্ছে যে পুলিশের নিকট খবর ও পুলিশের তদন্তের অধিকার। কি বলতেছে বন্ধুরা? পুলিশের নিকট খবর। আচ্ছা, আপনাদের একটা বাড়ির কাজ দিই, একা বিকাল সবাই লিখবেন যে অপরাধ কাকে বলে। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা লেখো। এই প্রশ্নটা সবাই লিখবেন, কাল পারবেন না? সবাই পারেন, আমার কথা কি জানেন, সবাই আপনারা এগুলো পারেন আমি জানি এবং বিশ্বাস করি। বাট লেখলে আপনার কলমটা চলবে, এটা সবাই লিখবেন যে অপরাধ কাকে বলে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ। আমিও নিজেও লিখবো আপনাদের সাথে সাথে, ঠিক আছে। আজকে আমি দুপুরে লেখছি, দুপুরে কি কি লিখলাম, দুপুরে রাজসাক্ষী লেখছি, রাজসাক্ষীর বিচার করা যায় না এটা লেখছি। আর একটা কি যেন লেখলাম, আর একটা লেখছি হলো একটা কি লিখলাম, রাজসাক্ষী লেখছি, কি লেখলাম বলে গেছি, দাঁড়ান দেই। ও, রাজসাক্ষী লেখছি। আর একটা লেখছি হচ্ছে যে আর একটা লেখছি হচ্ছে যে পুলিশ আইন অনুসারে সভা সমাবেশ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা লেখছি। বুঝলেন নাই? মানে আমি তো আপনাদের মাস্টার, এই জন্য আমি একটু বেশি বেশি লিখি আর কি। মানে পুলিশ আইন তো পড়াইনি, তারপরে আমি পুলিশ আইনের প্রশ্ন নিজে নিজে লিখি আর কি। বুঝলেন নাই? যাক, আপনারাও লিখবেন যদি পারেন, এগুলো লিখবেন। মানে আমি ওই যে একসাথে যে অন্যগুলো তোমার পড়াই, এই জন্য আমি লিখছি, ঠিক আছে। যা মন চাই তাই লিখি। আমরা সামনের মাস থেকে লেখা শুরু করব, মূলত বাড়ির কাজ দেখবো এবং খাতা দেখবো আমরা। আর আপনি এখন যা মন চাই ওইভাবে লিখবেন। মানে আজকে আপনাদের একটা বাড়ির কাজ দিলাম, অপরাধ কাকে বলে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের। 149 ধারা অনুযায়ী কি এসআই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পারেন না? এসআই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে মূলত থানার ওসি হতে হবে। ওসির নিচে মূলত কেউ পারে না, ঠিক আছে কিনা। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তো সব সব ব্যক্তিই পারবে, এবং থানার দায়িত্ব যখন থাকবে তখন তারা পারবে, আদারওয়াইজ পারার কোনো সুযোগ নাই। এই শোনেন, তাহলে দেখেন আমি আপনাদের সাথে কিন্তু ভাই আমার নিজেরও পরীক্ষা। তাহলে আমি এই যে থানায় চাকরি করিও কিন্তু আমি আজকে বাসায় দুইটা প্রশ্ন কিন্তু অলরেডি লিখছি। অনেকে আছে একটা প্রশ্নও লেখে নাই। প্রশ্ন তো লেখা দূরের কথা, বইও অনেকে খোলে নাই। কিন্তু এই যে টাকা দিয়ে পড়তেছেন বলেই কিন্তু বইটা খুলে বইছেন বা ক্লাসে বইছেন, তাই না? এটাই দেখবেন একসময় বড় পুঁজি হয়ে যাবে বা অনেক কিছু শিখে ফেলবেন ইনশাল্লাহ। তাহলে সবাই আপনারা এই কাজটা করবেন যে আমলযোগ্য অপরাধ কাকে বলে, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কি, এই প্রশ্নটা সবাই লিখবেন, ঠিক আছে। লিখে খাতা আমার গ্রুপে দিয়ে আমি দেখবানি, সমস্যা নাই। আচ্ছা, আমি নিজেও লিখবানি, আজকে রাত্রে লিখবো নাহলে সকালে লিখবো ইনশাল্লাহ এটা। আচ্ছা, তাহলে
এখন আমরা পর্ব আছে ফৌজদারি কার্যবিধানের 14 অধ্যায়। এখানে বলতেছে পুলিশের নিকট খবর এবং পুলিশের তদন্তের অধিকার। এই অধ্যায়টা হচ্ছে আমাদের পুলিশের মেরুদণ্ড। কি বলছে বন্ধুরা? এই অধ্যায়টা হচ্ছে আমাদের পুলিশের মেরুদণ্ড। কেন মেরুদণ্ড ভাই? আমরা যে পুলিশের চাকরি করি, আমাদের মূল ভিত্তি কি বা আমাদের মূল মেরুদণ্ড কি? আমরা হচ্ছে তদন্তকারী সংস্থা। আমাদের যদি তদন্তের ক্ষমতা না থাকে তাহলে আমরা তো আনসারের মতো হয়ে গেলাম। হ্যাঁ, আমার কথায় যুক্তি আছে কিনা? পুলিশের যদি তদন্তের ক্ষমতা না থাকে তাহলে পুলিশ আনসারেরও নিচে। আনসারও আইন শৃঙ্খলা ডিউটি পালন করবে, তখন পুলিশও আইন শৃঙ্খলা ডিউটি পালন করবে। এই অধ্যায়টার নাম আছে পুলিশের নিকট খবর এবং পুলিশের তদন্তের অধিকার। অর্থাৎ পুলিশ যে তদন্ত করতে পারে, এটা তাদের একটা ক্ষমতা বা তাদের একটা অধিকার, এই সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধি আইনের 154 থেকে 173 ধারা। এবং আমাদের প্রত্যেক পুলিশ সদস্যের পদোন্নতি পরীক্ষার জন্য এই অধ্যায়গুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। প্রয়োজনে 154 থেকে 173 দ্বারা আমরা 2-3 দিন পড়াবো, সমস্যা নাই, কিন্তু ভালো করে শিখতে হবে। এখন আমরা যেটা জানবো যে পুলিশের নিকট অপরাধের সংবাদ। পুলিশের নিকট অপরাধের সংবাদ বলতে কোন সংবাদকে বোঝাচ্ছে বন্ধুরা? পুলিশের নিকট অপরাধের সংবাদ বলতে দুই ধরনের সংবাদকে বোঝায়। একটা হচ্ছে আমলযোগ্য অপরাধের সংবাদ, আর একটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধের সংবাদ। ঠিক আছে? এই অধ্যায়টাকে বলা হয় হার্ট অফ পুলিশ, অর্থাৎ পুলিশের একবার হার্ট। এটাকে পুলিশের আপনাকে কি বলা হয়? পুলিশের হচ্ছে আপনার হার্ট বলা হয়ে থাকে এই অধ্যায়টাকে। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে পুলিশের কাজটা কি? সেটা হচ্ছে এটা সংবাদটা শুনবে, জিডিতে নোট দেবে, এবং সংবাদ এই যে যে রেকর্ড করার জন্য যে বইটা আছে, এই বইতে এটা বেসিক্যালি আপনাকে রেকর্ড করতে হবে। বই কোনটা? বই হচ্ছে এফআইআর এর বই, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অর্থাৎ আমাদের যে মামলা, এখন তো সব কম্পিউটারে সিডিএমএস এ মামলা হয়, তাই না? আগের মতোই ফর্ম পূরণ করে মনে হয় এখন আর হয় না, হয় নাকি? আমি তো থানায় কয়েকদিন আইসি, তো মামলা টামলা তো হয়েছে কিনা আমি দেখি নাই একদিনও, যাও আর কি, দেখবানি, সমস্যা নাই। আচ্ছা। মানে গ্রামে তো, মানে এই শ্রীপুর থানা কিন্তু গ্রাম হলেও অনেক মামলা হয়, মানে বেশি মারামারি প্রবণ। ওই যে বললাম আজকে গেলাম না, ওই যে একটা প্রিয় ভিজিটে গেছি, তো আমার কাছে মনে হয়েছে ঘটনাটা সাজানো, এবং ওই নর্মাল বিষয়ে একটা মামলা করিতেছে, বুঝছেন, হয়রানি। যাও তাহলে এই যে যে আমরা একটা জিনিস দেখলাম এখানে, এখানে কি বলছে যে আরে পুলিশ তদন্তের অধিকার। একটা প্রশ্ন কিন্তু আমাদের পদোন্নতি পরীক্ষা আসে যে এই জিনিসের আইনগত ভিত্তি কি। একটা জিনিস আছে ক্লাসে, এটি পড়েই আপনারা শিখবেন ইনশাল্লাহ। যে কোনো জিনিসের আইনগত ভিত্তি হচ্ছে ওই জিনিসটা কোন কোন ধারার উপর প্রতিষ্ঠিত। মন থাকবে, এটি যেন কেউ বলবেন না। যে কোনো জিনিসের আইনগত ভিত্তি হচ্ছে ওই জিনিসটা কোন কোন ধারার উপর প্রতিষ্ঠিত। কিরকম বন্ধুরা? এই মনে করো, মনে মনে করেন যে মনে করেন যে আপনার এই যে যে মনে করেন বাবুল দাস, তার আইনগত ভিত্তি কি? তাহলে বাবুল দাসের আইনগত ভিত্তি হচ্ছে সে একজন বাংলাদেশী, সে পুলিশের নাগরিক, তারপর হচ্ছে তার তার বাবা বাংলাদেশী, তাই না? এইগুলো হচ্ছে তার আইনগত ভিত্তি। যেমন শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি কি? শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি হচ্ছে যে এআই 174 ধারার উপর ভিত্তি করে তৈরি করা হয়, পিআরবি 299 300-র উপর ভিত্তি করে তৈরি করা হয়, সাক্ষ্য আইনের 9, 35, 74 ধারা মোতাবেক এটা আদালতে প্রাসঙ্গিক। শ্রোতাল রিপোর্ট ফর্ম নং 48 বাংলাদেশ স্বর্ণ 53-78 মূলে প্রস্তুত করা হয়। শ্রোতাল রিপোর্ট অ্যাপেন্ডিক্স 19 অনুসারে প্রস্তুত করা হয়। এইগুলো আছে শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি। তো এই এই কথা কইেন না, শ্রোতাল রিপোর্ট শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি বলে কোনো কথা না। যে কোনো জিনিসের আইনগত ভিত্তি, সেটা গ্রেপ্তারের আইনগত ভিত্তি হতে পারে, শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি হতে পারে, তল্লাশির আইনগত ভিত্তি হতে পারে, জিডির আইনগত ভিত্তি হতে পারে, এফআইআর এর আইনগত ভিত্তি হতে পারে। যে কোনো জিনিসের আইনগত ভিত্তি হচ্ছে ওই জিনিসটা কোন আইনের উপর প্রতিষ্ঠিত বা কোন কোন ধারার উপর ভিত্তি করে এই জিনিসটা পরিচালিত হয় বা এই জিনিসটা লেখা হয়, ওই ধারাগুলোই হচ্ছে ওইটার আইনগত ভিত্তি বা ওইটার সাক্ষ্যগত মূল্য। মন থাকবে আপনাদের ভাই, একবার কব সারা জীবন যেন এটা মন থাকে, ক্লিয়ার? তো পুলিশ যে তদন্ত করতে পারে তার আইনগত ভিত্তি কি? তো পুলিশ তদন্ত করতে পারে তার আইনগত ভিত্তি হচ্ছে, 1 নম্বর ভিত্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের এই যে যে 156 ধারা। ঠিক আছে? বলা আছে আমলযোগ্য অপরাধের প্রত্যেক সংবাদ থানার এখতিয়ার সীমার মধ্যে পুলিশ কারো অনুমতি ব্যতীতই থানার ওসি তদন্ত করতে পারে। তাহলে এটা পুলিশের তদন্তের অন্যতম আইনগত ভিত্তি। ঠিক আছে কিনা? তারপর আছে পুলিশকে যদি আদালত তদন্তের নির্দেশ দেয় সেক্ষেত্রেও পুলিশ তদন্ত করতে পারে, যা পুলিশের তদন্তের অন্যতম আইনগত ভিত্তি।
কার্যবিধির 156(3). এরপর আছে কার্যবিধির 154 ধারা মোতাবেক আমলযোগ্য অপরাধ পুলিশ রেকর্ড করবে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে তদন্ত করবে, যা তদন্তের অন্যতম আইনগত ভিত্তি। 155 ধারা মোতাবেক অধর্তব্য অপরাধকে পুলিশ আদালত তদন্তের নির্দেশ দিলে পুলিশ তদন্ত করতে পারে, যা তদন্তের অন্যতম আইনগত ভিত্তি। ঠিক আছে কিনা? এছাড়াও পিআরবি 255 ক অনুসারে থানা এলাকায় পুলিশ কি করতে পারবে? থানার ওসি তদন্ত করতে পারবে, সাব ইন্সপেক্টর তদন্ত করতে পারবে, জরুরি প্রয়োজনে একজন এএসআই কে দিয়েও তদন্ত করানো যাবে। তাহলে এই সকল ধারা আছে পুলিশে তদন্ত করতে পারে তার আইনগত ভিত্তি। কি করলাম ভাই? কইছে হলো 156(1), কইছে হলো 156(3), কইছে হলো 54 ধারা, কইছে হলো 155 ধারা, কইছে হচ্ছে পিআরবি 255 ক। এই সকল ধারাতে হচ্ছে পুলিশকে তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে। সিআরপিসির 551 ধারাও দিতে পারেন, যে থানা এলাকায় থানার ওসি যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, তদন্ত করতে পারে, ওসির ঊর্ধ্বতন অফিসাররাও সিআরপিসি 551-তে একই ক্ষমতা প্রয়োগ করতে পারে, যা পুলিশ তদন্ত করতে পারে, তার আইনগত ভিত্তি এগুলো। আপনারা কি আমার কথা বুঝছেন নাকি আমি আমার মতো করে বানাই বানাই করলাম? হ্যাঁ, কালকে ক্লাস কয়টায় কি বলছি? হ্যাঁ, 8:30 ইনশাল্লাহ, কালকে রাত 8:30-এ আমাদের ক্লাস। ঠিক আছে, সবাই থাকবেন। একবার আমাদের ক্লাস এই পর্যন্ত কি থাক, আমরা করব, আমরা হচ্ছে এখন এই কিছু এমসিকিউ জিজ্ঞাসা করব। ক্লাস কিন্তু শেষ না, দয়া করে ক্লাস থেকেও বের হবেন না, ক্লাস কিন্তু শেষ না। এমসিকিউ জিজ্ঞাসা করবো, তারপরে শেষ হবে। সবাই শুনবেন, এই এমসিকিউ গুলো শুনলে সবার ইনশাল্লাহ এমসিকিউ দেখবেন মুখস্থ হয়ে গেছে, আর এগুলো আমরা সব পরীক্ষা নেব। এমসিকিউ জিজ্ঞাসা করবো। এই যে বলেন হৃদয় নরসিংদী, আপনি বলেন, কেউ ক্লাস থেকে বেরোবেন না ভাই। অনেকে আছে যে আমি তো এমসিকিউ পারি, আমার শোনার দরকার নাই, আমি সব পারি, কিন্তু না, পরীক্ষার হলে আপনার মতো হাজার হাজার লোক কিন্তু ফেল মারে। আপনি একজনকে ধরবো, বাকি জন শুনবেন, দেখবেন সব মুখস্থ হয়ে গেছে। এই এই যে একজন বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে 149 থেকে 153 ধারায় কার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? পুলিশের, তারপর ম্যাজিস্ট্রেটের, আদালতের, নাকি উপরের সবাই? পুলিশের। পুলিশের, থ্যাংক ইউ। পুলিশের প্রতিরোধমূলক ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি আইনের কত অধ্যায়? 12, 13, 14? 13, থ্যাংক ইউ। ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে কোন ব্যক্তি কোন সম্পত্তির কত মাস পূর্বে দখলে থাকলে উক্ত ব্যক্তি ওই সম্পত্তির দখলে ছিল বলে গণ্য হবে? 2 মাস। পূর্বে নাকি 2 মাস পরে? 2 মাস পূর্বে। 145-এ কোন সম্পত্তির নিয়ে বিরোধ দেখা দিলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে? স্থাবর, থ্যাংক ইউ। 145 ধারায় কোন ম্যাজিস্ট্রেট ব্যবস্থা গ্রহণ করতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ক ও খ, কোনটি না? আচ্ছা, ক ও খ, ধন্যবাদ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে 148 ধারায় কোন সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে ব্যবস্থা? স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে ব্যবস্থা, স্থাবর সম্পত্তির ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে ব্যবস্থা, অস্থাবর সম্পত্তির ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে ব্যবস্থা, উপরে সবগুলো? স্থাবর সম্পত্তির ব্যবহার নিয়ে বিরোধ দেখা দিলে, তাই না? থ্যাংক ইউ। সরজমা নিয়ে, স্থাবর সম্পত্তি নিয়ে কলহ বা বিরোধ দেখা দিলে আপনার অনুসন্ধান করানো যাবে সিআরপিসির কয় ধারা? 148 ধারা। কে ব্যবস্থা গ্রহণ করবে? জেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেটের দ্বারা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কে করাবে? জেলা ম্যাজিস্ট্রেট করাবে, থ্যাংক ইউ। এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিলে সম্পত্তি করণের ব্যবস্থা কয় ধারা? ভাই কোরক আছে 146, ঠিক আছে। আচ্ছা, আপনার এলাকায় অবৈধ বাটখারা আটক করতে পারে কে? থ্যাংক ইউ। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই যে সরকারি পিলার, নদীর বয়া চিহ্ন অপসারণ বা ক্ষতির চেষ্টা হলে পুলিশ নিবারণমূলক ব্যবস্থা গ্রহণ করবে কয় ধারায়? 152। আমলযোগ্য অপরাধ করতে পারে এই সন্দেহে বিনা প্রমাণে গ্রেপ্তার সিআরপিসির কোন ধারা? 54 ধারা, 151 ধারা, ক ও খ, কোনটি না? 151 অনেকে ক ও খ কইছে। 54 ধারা 151 পার্থক্য জানেন না আপনারা? শিখেছি, আর কব না। একটা হচ্ছে আমলযোগ্য অপরাধ করছে এইরূপ সন্দেহে বিনা প্রমাণে গ্রেপ্তার, সেটা হচ্ছে 54। আর আমলযোগ্য অপরাধ করতে পারে এইরূপ সন্দেহ হচ্ছে বিনা প্রমাণে গ্রেপ্তার হচ্ছে 151। ক্লিয়ার? এরপরে বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার এই তদন্ত পুলিশের কি অধিকার, পুলিশের দায়িত্ব, ক ও খ, কোনটি না? অধিকার।
হ্যাঁ, অধিকার এবং দায়িত্ব দুটোই, ঠিক আছে, অধিকার এবং দায়িত্ব দুটোই। এরপরে বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার জরুরি আদেশ কত মাসের বেশি স্থায়ী হবে না? 60 দিন বা 2 2 মাস। মাসের বেশি, 2 মাসের 2 বেশি। মাস বা 60 দিন, 2 মাস 60 দিন, 2 মাস বা 60 দিন, ঠিক আছে। শোনেন, আমি এক কথা বারবার করে অনেকের মনে হয়তো ভালো লাগে না, একটা হ্যাঁ, ভালো বিষয় কি, লাগে স্যার। আইন যারা পড়তেছেন আমি আশা করব একেবারে শেষ পর্যন্ত থাকবেন। প্রথম প্রথম মনে হয় ভেঙে চুরে ফেলবো, একেবারে খুব কিছু করে ফেলবো, না, এটা হয় না। এই যে 10 মাস আপনি দাঁত কামড়াই পড়বেন, এটা কঠিন একটি ভর্তি পরীক্ষা। বিষয়টা এত সোজা না। 1-2 মাস পরে দেখবেন বহুত স্টুডেন্ট ধরে যায়, পড়তে ভালো লাগে না, ডিউটি চাপ থাকে, বোর সাথে গ্যাঞ্জাম, বাচ্চার সাথে গ্যাঞ্জাম, সমস্যা এটা সেটা, সমস্যা মানুষের শেষ নাই, কথা বুঝছেন। তবে শেষ পর্যন্ত যারা লেগে থাকবেন ইনশাল্লাহ তারাই ভালো করবেন। আমরা কেমন পড়াই অলরেডি আপনারা বুঝতেছেন, এবং রেজাল্ট দিলে ইনশাল্লাহ আরো বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা কেমন রেজাল্ট করে, ঠিক আছে, এটা আমরা গ্যারান্টি ইনশাল্লাহ। এবং আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো কিছু করার জন্য। এই দেখেন, থানায় চাকরি করেও কিন্তু আমি মানে আপনাদের যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি, কি ঠিক না আশরাফ ভাই? যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু ইচ্ছে করলে ঘুমাতে পারতাম, ম্যানেজ করতে পারতাম না। আমি মনে করি যে না, আমার নিজের পরীক্ষা, তাহলে আমি ঘুমাই, কেমনে ঘুমাই আমি? আমারও আলামিন তো ভাই, পাস করা লাগবে, নর্মাল র্যাঙ্কটা থানা মানে হইলেও দরকার কিন্তু না। থানার চাকরি কঠিন। হ্যাঁ, স্যার এমসিকিউ একজন একজন করে ধরলে ভালো হতো স্যার। একজনকে ধরবেন, একজন উত্তর করবে, বাকিরা চুপ মেরে শুনবে। আচ্ছা তাই, তাহলে একজনকে ধরি, দেখি কারে ধরবো। এই যে সোহাগ রানা, আপনি বলেন, সোহাগ রানা আপনি বলেন, আর কেউ কথা হলো, সোহাগ রানা বলেন। সোহাগ রানা, লাল চিহ্ন কাটছেন, আপনি বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে গণ উপদ্রব এই বিধানটা কোথায় প্রযোজ্য হবে না? মেট্রোপলিটন এলাকায়, বাংলাদেশের যে কোনো জায়গায়, কোনোটিই না। মেট্রোপলিটন এলাকায় স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে মেট্রো এলাকায় সাময়িক ছুটি তলব করতে পারে কে? পুলিশ কমিশনার, পুলিশ সুপার, ডিআইজি, নাকি কেউই না? পুলিশ কমিশনার স্যার। সবাই বলেন না প্লিজ ভাই, সোহাগ রানা সে বলুক, সবাই বলবেন না। আপনি বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার অবৈধ সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দিতে পারে পুলিশের কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের পরিদর্শক, তারপর আছে এসআই, কোনোটিই না। ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার। পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক। থ্যাংক ইউ। সোহাগ ভাই, আপনি, সোহাগ রানা আপনি বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে হচ্ছে আপনার এই অভ্যাসগত অপরাধীদের নিকট থেকে কত বছরের মুচলেকা আবদ্ধ করা হয়? অভ্যাসগত অভ্যাসগত 1 বছরের 3 স্যার। বছর। শুধু 3 হ্যাঁ, বছর। অভ্যাসগত 3 বছর, অভ্যাসগত 3 বছর। আর 110 ভবঘুরে স্যার, 3 বছর সন্দেহভাজন স্যার। কয় বছর? অবকুরে 1 এক বুঝতে বছর। পারিনি বছর। স্যার। এই তোমাদের আমি একটা ছন্দ শিখেছিলাম না ভাই, 3 কিনা? 3 মানে 106 3 বছর, 107 8 9, এটা হলো 1 বছর 1 বছর করে, আর 110 ধারায় আছে 3 বছর, ঠিক আছে। আচ্ছা, ঠিক। সোহাগ রানা আপনি বলেন যে থানার ওসি থানা এলাকায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পণায় গ্রেপ্তার করতে পারে? 3 শ্রেণীর স্যার। 3 শ্রেণী। আচ্ছা, সোহাগ রানা বাদ। এখন বলবে হচ্ছে এই যে এএসআই মুজিবুর রহমান, আপনি বলেন, শেখ মুজিবুর নাকি? এখন আর মুজিবুরের কথা বলা যাবে না। বলেন, এই মুজিব স্যার আপনি বলেন, এই এএসআই মুজিবুর আপনি বলেন। লাল চিহ্ন কেটে কথা বলতে হয় ভাই, লাল চিহ্নটা কাটেন, আনমিউট হন। আরে হে বোঝে না, হে বাদ বোঝে না। মুরব্বী মানে কি শিশু নাকি? আচ্ছা, এরপরে প্রশ্ন করব হচ্ছে এই আরে দেখি, এই যে এই সাথী আক্তার আপনি বলেন, সাথী বলেন। এই সাথী, আনমিউট হন, লাল চিহ্ন কাটেন। সাথী আক্তার পারেন না? আরে এত সময় নষ্ট করা যাবে? দেখছেন এই যে নাম ধরে ডাকতে গেলে সমস্যা, এটা বোঝে না অনেকে। এই নজরুল ইসলাম আপনি বলেন, নজরুল ইসলাম সুপার প্রফেসর আপনি বলেন। নজরুল ভাইকে 5টা প্রশ্ন করবো, পরে ক্লাস শেষ। নজরুল ভাই আনমিউট হন। হ্যাঁ, আপনি বলেন, নজরুল ভাই বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে বলেন হচ্ছে আপনার এই জরুরি আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করে সেই ক্ষেত্রে দণ্ডবিধির কয় ধারা মোতাবেক অপরাধী? 188। হ্যাঁ, ধন্যবাদ। আপনি বলেন ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার বাধ্য ব্যক্তি অপরাধের সংবাদ দিতে বাধ্য, এটা সিআরপিসির কোন ধারায় বলছে? 45। বাধ্য ব্যক্তি হলো 45 ধারা, যে কোনো ব্যক্তি হচ্ছে 44 ধারা, মনে রাখবেন।
এরপরে বলেন যে কোনো ব্যক্তি কোনো অপরাধের সংবাদ পুলিশকে দিলে, কোনো ব্যক্তি কোনো অপরাধের সংবাদ পুলিশকে দিলে, হ্যাঁ, পুলিশ হচ্ছে আপনার কি করবে? পুলিশ সেটার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে, এটাই পুলিশের দায়িত্ব। নাকি পুলিশ যদি সেটা ব্যবস্থা গ্রহণ না করে, পুলিশ যদি নিজের মধ্যে লুকায় রাখে, পুলিশ কয় ধারায় অপরাধী? 119। থ্যাংক ইউ। আপনি বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কে থানা এলাকায় অবৈধ বাটখারা পরীক্ষা করতে পারে? ওসি থানার অফিসার ইনচার্জ। আপনি বলেন। এই নাজমুল ভাই, অন্যরা প্লিজ বলবে, অন্যরা শুধু শুনবেন ভাই। আমি একটা জিনিস বারবার বলি, ধৈর্যের সাথে দাঁত কামড়ায় লেগে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। নজরুল ভাই বলেন যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনাকে বলতে হবে হচ্ছে সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসাররা দায়িত্ব পালন করে বেআইনি সমাবেশ তত্ত্বাবধান করার ক্ষেত্রে কোন ধারায়? 130, 131, 129। 131। থ্যাংক ইউ। হ্যাঁ, না 130 হচ্ছে নন কমিশন, ঠিক আছে। আচ্ছা বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে যারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের কাজে অংশগ্রহণ করছিল তাদের রক্ষা কবচ হিসেবে ব্যবহার করা হয় সিআরপিসির কোন ধারা? 132। থ্যাংক ইউ। এরপরে বলেন, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে পুলিশ থানা এলাকায় তদন্ত করতে পারে, সিআরপিসির কোন ধারায় এই ক্ষমতা দেওয়া হয়েছে? 156। এই সবাই ভালো থাকেন, সুখে থাকেন, ইস্তেগফার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন, আমার জন্য দোয়া করবেন। আর কি যেন ভালো করে আমিও পরীক্ষা দিতে পারি আপনাদের সাথে। আর আগামীকালকে ক্লাস রাত 8টা 30 ইনশাল্লাহ। কটা? রাত 8টা 30 ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর বন্ধু বান্ধবদের একটু দাওয়াত দেবেন সবাইকে ক্লাসে ভর্তি হওয়ার জন্য, সবাইকে ইনভাইট করবেন। আসসালামু আলাইকুম। বাড়ির কাছ থেকে লিখে দিন স্যার গ্রুপে। হ্যাঁ, বাড়ির কাজ যদি বললাম, অপরাধ কাকে বলে, অপরাধ প্রতিরোধে পুলিশের ভূমিকা কি, এটা বাড়ির কাজ আপনাদের। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ বলেন। এই বলেন তার একবার লিখে নি। কোনটা ভাই? পিও ভিজিট। আচ্ছা, প্রিয় ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় কি? এটা তো ভাই কোনো বইতে এরকম পাবেন না, এটা আপনি পুলিশের চাকরি করেন, নিজের সেন্সে লিখবেন। তাহলে করণীয় কথা কয় না, ভালো প্রশ্ন। আমি সন্ধ্যার প্রথমে এটা বলে নিছি। প্রিয় ভিজিটের ক্ষেত্রে পুলিশের করণীয় হচ্ছে জিডিতে নোট দেবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে, ঘটনাস্থলে যে হাজির হবে, পোশাক পরিহিত অবস্থায় যাবে, সাক্ষীদেরকে তলব করবে, সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করবে, তারপর আছে কোনো আলামত পাইলে সেগুলো জব্দ করবে, ছবি তুলবে, তারপর আছে আপনার এই যে খসড়া মানচিত্র তৈরি করবে, তারপর হচ্ছে আপনার আসামি থাকলে তাদেরকে অন্য ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে, তারপরে হচ্ছে আপনার আর কি করবে, এরপরে হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে ঘটনা সম্পর্কে অবগত হবে, এরপরে হচ্ছে কোনো ক্রাইম সিন থাকলে সেগুলো সংরক্ষণ করবে, জব্দ তালিকার মাধ্যমে যে কোনো আলামত হেফাজতে নেবে, আসামিদেরকে গ্রেপ্তার করবে। এরপরে হচ্ছে আপনার কি, এরপরে হচ্ছে কোনো ভিকটিমকে কোনো হয়রানি বা ভয়ভীতি দেখাবে না। এই হচ্ছে করণীয়। ধারা কি দেবেন? ধারা দেবেন হচ্ছে পুলিশ আইনের 23 ধারা, পিআরবি 118 দেবেন, পিআরবি 635, 638 দেবেন, তারপরে পিআরবি 280 দেবেন, কার্যবিধি আইনের 102, 3 ধারা দেবেন, শেষ আপনার কাজ। কার্যবিধি 160, 161 দেবেন। আর বর্জনীয় বিষয়গুলো কি কি? বর্জনীয় বিষয় হচ্ছে হয়রানি করা যাবে না, তারপর হচ্ছে আপনার খসড়া মানচিত্র তৈরি করা থেকে বিরত থাকা যাবে না, আলামত জব্দ করা থেকে বিরত থাকা যাবে না। অর্থাৎ এইগুলোটা হচ্ছে তোমার আপনার হচ্ছে যেগুলো উপরে লেখছেন ওইগুলো খালি নেগেটিভ লিখবেন, না লিখে দেবেন, তো ওটাই আপনার বর্জনীয়, ঠিক আছে। টাকা পয়সা তো নেওয়াই যাবে না, নাকি? টাকা পয়সা নেওয়াই যাবে না। এই এই পিসিপিআর এর ক্ষেত্রে আসলে আমাদের করণীয়টা কি? পিসিপিআর একজন এএসআই বলেন তো, থানায় কি আছেন বলেন? থানায় চাকরি করে এএসআই নাই কেউ এখানে? থানায় চাকরি করেন এএসআই কেউ ক্লাসে নাই এখন? আছি স্যার, বলেন। কোন থানায় আছেন? কথা কন না কে? বিশ্বম্বরপুর, সুনামগঞ্জ। আচ্ছা, আপনি এএসআই, কি নাম? নুমান। আপনি আমরা যে পিসিপিআর গুলো পাই, এই পিসিপিআর আমাদের কাজটা কি বলেন? কাজটা হচ্ছে আপনি এলাকায় যাবেন, আচ্ছা তার সম্পর্কে খোঁজ খবর নিবেন, আচ্ছা নেওয়ার পরে একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিবেন, ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ড নিবেন, এই এলাকার স্থায়ী বাসিন্দা কিনা, ভোটার আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিবেন। আর যদি সে এলাকায় কেউ না চিনে, ভোটার আইডি কার্ড না থাকে, চেয়ারম্যান সার্টিফিকেট, মেম্বার টেম্বার কেউ না চিনে, তাহলে সুন্দর করে লিখে দিবেন ওই যে এসসিডির মাধ্যমে,
যে তাকে এলাকার কেউ গণ্যমান্য ব্যক্তি বলে জিজ্ঞাসাবাদ জানা যায়, তাকে কেউ চিনে না। আর তাকে চিনে জানে এমন 2 জন ব্যক্তির নাম উল্লেখপূর্বক পুনরায় প্রেরণ করার জন্য থানায় আইসা সিডিএমএস এ সার্চ দিবেন। সিডিএমএস এ সার্চ এক কথা হচ্ছে ভাই, মনে করেন তার যদি ভোটার আইডি কার্ড পায় এবং বাড়ি যদি থাকে, তাহলে তার কোনো কিছু দরকার নাই, তাই না? মূলত মানে পিসিপিআর এর মূল উদ্দেশ্য হচ্ছে যে স্থায়ী ঠিকানা কিনা বা ওই ঠিকানার লোক কিনা।